আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তাদের সবাইকে আন্তরিকভাবে দুঃখিত জানিয়ে ক্লাসটা শুরু করছি। একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ হয়েছিল, কারণ হচ্ছে আমরা তোমাদের জন্য কিন্তু স্টুডিওতে আগেই রেডি ছিলাম। আমার নাম ফারহান, নিশ্চয়ই আমাকে তোমরা চিনো, এবং সবুজ ভাইয়াকেও তোমরা নিশ্চয়ই চিনো। হয়তোবা 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মের বাইরেই ভাইয়ার সকল ক্লাস এবং অন্যান্য যে সকল ভিডিও বা টিউটোরিয়াল এগুলো তোমরা দেখেছো। আজকে আমি এবং তোমাদের সবুজ ভাইয়া, যিনি কিনা যুক্ত হয়েছেন আমাদের সাথে সম্প্রতি নতুন করে আমাদের বাংলা টিচার প্যানেলে, আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের যেই স্পেসিফিক জায়গাগুলোতে সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। সো লাইভের শুরুতেই তোমরা একটু এই লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের, কলেজের গ্রুপে হতে পারে, বন্ধুদের গ্রুপে হতে পারে, নিজেদের পার্সোনাল প্রোফাইলে হতে পারে, যাতে করে যখন তুমি কলেজের পরীক্ষা দিতে যাবা, কয়েকদিন পরই হয়তো বা তোমার টেস্ট পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার আগের রাতে একবার যদি এই লাইভটা দেখে নাও, তাহলে কিন্তু তোমার জন্য অনেক অনেক হেল্প হবে। সো যারা যারা লাইভটা শেয়ার দিয়েছো তারা কমেন্টে লিখো শেয়ার ডান, এবং বাকিরা শেয়ার ডান করে ফেলার পরে কলেজের তোমাদের যে নামটা সেটা লিখে ফেলো। আমরা আজকে দেখি যে আমরা এই 10 মিনিট স্কুল থেকে বাংলাদেশের সকল কলেজের কাছে পৌঁছে যেতে পারি কিনা। সো আমি এখন মাইকটা দিচ্ছি সবুজ ভাইকে। সবুজ ভাইয়া তোমাদেরকে বলবেন এইচএসসি 26 ব্যাচের জন্য, যাদের কিনা আর অল্প কিছুদিন পরই টেস্ট পরীক্ষা, তাদের আসলে বাংলা নিয়ে এখন কিভাবে মাথা ঘামানো উচিত বা বাংলা নিয়ে তাদের কি চিন্তা ভাবনা করা উচিত। সবুজ ভাই। ধন্যবাদ ফারহান ভাই। সামনে এইচএসসি যেহেতু টেস্ট পরীক্ষা, আমরা জানি যে আমরা সারা বছর জুড়ে বাংলাকে কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু যেহেতু পরীক্ষা একেবারে ঘাড়ের উপর এসে পড়ে গেছে, সুতরাং এই মুহূর্তে বাংলাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখার কোনো বিকল্প নেই। এতদিন অনেক ফাঁকফোকর কিন্তু রয়ে গেছে আমাদের পড়াশোনা, অন্যান্য সাবজেক্টের চাপে বাংলায় সকল ফাঁকফোকর গুলো এখন মিটিয়ে নিতে হবে, এবং যত জায়গায় যত ধরনের ছোট ছোট সমস্যা আছে সেই সমস্যাগুলো আমাদের সমাধান করে নিতে হবে। তো সেই জায়গা থেকে সামনের এই অল্প সময়ে যে সময়টুকু আমাদের হাতে আছে, এই সময়টুকুতে আমরা একদম খুঁটিনাটি বাংলা ফার্স্ট পেপারের যতগুলো গদ্য এবং পদ্য উপন্যাস নাটক আছে সবগুলোর প্রত্যেকটি শব্দ ধরে ধরে কিন্তু আমাদেরকে প্রিপারেশনটা রেডি করে ফেলতে হবে। অর্থাৎ আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাক্য ধরে ধরে বা লাইন ধরে ধরে পড়লে কিন্তু হবে না, শব্দ ধরে ধরে পড়তে হবে। কারণ আমরা সবাই জানি যে আমাদের এমসিকিউতে, জ্ঞানমূলক প্রশ্নে এই জায়গাগুলোতে কিন্তু শব্দ ধরে ধরেই প্রশ্ন হয়। তো প্রত্যেকটি শব্দ সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় কোনো প্রশ্নেই কোনোভাবেই দ্বিধান্বিত হওয়ার প্রয়োজন হবে না। আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব পরিষ্কারভাবে উত্তর করতে পারবো। তো সেই জায়গা থেকে এখন সামনের এই সময়গুলোতে কিভাবে আমরা আমাদের প্রস্তুতিকে আরো সুন্দর করে সাজাতে পারি, কিভাবে লিখলে আমরা সিকিউতে অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারি, কিভাবে লিখলে আমরা পুরোপুরি 7টা সৃজনশীল কমপ্লিট করে দিয়ে আমরা পরীক্ষা হল থেকে বেরোতে পারি, সেই সকল সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমরা আজকের এই ক্লাসে তোমাদের জন্য হাজির হয়েছি। তো ইনশাল্লাহ আজকের এই ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত করবে। আমরা ইনশাল্লাহ তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আজকে উত্তর দিয়ে দেবো ভাই। ইনশাআল্লাহ। তবে একটা কথা একটু অ্যাড করে দিই, আজকে কিন্তু বাংলা প্রথম পত্রের ওরিয়েন্টেশন ক্লাস, এবং আজকের এই ক্লাসটা হয়ে যাওয়ার পরেও আমাদের কিন্তু রাত 11টায় জুমে আরেকটা ফলো আপ ক্লাস আছে, যেখানে একদম সরাসরি তোমরা মুখে প্রশ্ন করতে পারবা। অর্থাৎ এই ক্লাসটাতে তোমাদের যদি কোনো প্রশ্ন আনঅ্যান্সার্ড থেকে যায়, সেটার জন্য কিন্তু আজকে রাত 11টায় আরেকটা জুম সেশন আছে, সেখানেও আমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। তবে আরেকটা ওরিয়েন্টেশন ক্লাস এবং ওরিয়েন্টেশন ক্লাসের ফলো আপ ক্লাস আগামীকাল রাত 8:30 এবং রাত 11টায় হবে। সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি থেকে শুরু করে ব্যাকরণের কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সবকিছু নিয়ে আগামীকাল আলাপ হবে। আজকের আলাপ শুধুমাত্র বাংলা প্রথম পত্র নিয়ে, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো, এমসিকিউতে কিভাবে ভালো করতে হয়, বহুপদী সমাপ্তসূচক প্রশ্নতে কিভাবে ফোকাস করতে হয়, সবকিছু নিয়ে আমরা আলাপ করব। চলো আমরা একটু দেখে নেই যে বাংলা প্রথম পত্রের জন্য বা বাংলার জন্য বা তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য আসলে কতটুকু সময় আছে। তো যারা যারা শেয়ার দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমাদের সাথে বিভিন্ন কলেজ থেকে জয়েন করেছো, যেমন মামুন জয়েন করেছে আমাদের সাথে, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে জয়েন করেছে আমাদের বন্ধু নাদিম, আসমা কামাল ফেনী থেকে জয়েন করেছে, এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী আমাদের সাথে জয়েন করেছে দেখতে পাচ্ছি। এই যে লাইভটা, এই লাইভটা কিন্তু মূলত এইচএসসি 26 ব্যাচের জন্য, অর্থাৎ যাদের টেস্ট পরীক্ষা শুরু হয় নাই আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে কলেজে, তাদেরকে নিয়েই কিন্তু আজকে লাইভটা আয়োজন করা হয়েছে। তো চলো আমরা একটু আলোচনা শুরু করে দিই, আমরা দেখি যে সামনে আসলে টাইমলাইনটা কেমন রয়েছে। ওকে, সো ফার্স্টে যেটা আমরা দেখাচ্ছি যে আমাদের নভেম্বর ডিসেম্বর যে মাসটা রয়েছে, নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আমরা কি করব, নভেম্বর ডিসেম্বর মাসে 2024-এর প্রথম বর্ষের যে অর্ধবার্ষিক পরীক্ষা, যেটা অলরেডি শেষ হয়ে গেছে এইটা, ঠিক আছে। এরপরে এপ্রিল থেকে মে মাসে, অর্থাৎ বুঝতেই পারছো কারো কারো টেস্টটা কলেজে হচ্ছে, কারো কারো হবে, অথবা কারো কারো শুরু এখনো হয় নাই, এরকম একটা সিচুয়েশন। তার মানে এপ্রিল মে, আর এপ্রিল থেকে মে মাসের মধ্যে আমরা এখন আছি।
এরপরে যে সময়টা সেটা হচ্ছে সম্ভাব্য টেস্ট এক্সামের তারিখ, সেটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের পরবর্তী টেস্ট পরীক্ষা। এবং গত লাইভেও আমরা বলেছি যে সামনে আস্তে আস্তে করে কিন্তু শিক্ষা বোর্ড চেষ্টা করছে যে এইচএসসি পরীক্ষাটাকে আবার আগের টাইমে ফিরিয়ে আনার জন্য। যেমন এই বছরের 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা পরীক্ষাটা দিচ্ছে জুনের 23 তারিখ থেকে তাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। তোমাদের সময় পরীক্ষাটা আরো এগিয়ে আনার সম্ভাবনা আছে, পরীক্ষা পেছানোর তেমন কোনো সম্ভাবনা নাই বললেই চলে। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু এপ্রিল মাসেই। এইটা ধরে রেখে তোমাদেরকে পড়ালেখা করতে হবে। পরীক্ষা কাছে যখন চলে আসবে তখন পরীক্ষা পেছানোর জন্য নানান রকম দাবি করে আসলে খুব বেশি লাভ হবে না, কারণ ওইটুকু পরীক্ষার সময় পেছালেও পরীক্ষার প্রিপারেশন কখনোই আগের মতো ভালো হয় না। সো এখন থেকেই আর অল্প কিছুদিন সময় বাকি, এইটা চিন্তা করে তোমাদের পড়ালেখাটা আগাতে হবে। অলরাইট, এখন আমরা এইচএসসি 26 ব্যাচের জন্য যে কোর্সটা নিয়ে আপাতত কথা বলবো, এইচএসসি 26 বাংলা 2.0। অর্থাৎ এই কোর্সটা কিন্তু এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের লঞ্চ করা দ্বিতীয় কোর্স হতে যাচ্ছে বাংলার ক্ষেত্রে। কারণ বাংলার অলরেডি যে প্রথম কোর্সটা, সেই প্রথম কোর্সটা প্রায় শেষের দিকে। তোমরা যারা বাংলা প্রথমের বাংলার এই কোর্সটার প্রথম কোর্সটাতে ছিল, তারা একটু কমেন্টে তোমাদের ওভারঅল ফিডব্যাক রিভিউ গুলো লিখে জানাতে পারো। কোর্সটা করে তোমাদের কেমন লেগেছে, কোর্সটা করে তোমাদের উপকার হয়েছে কিনা, তোমরা তোমাদের বন্ধুদেরকে রিকমেন্ড করো কিনা, তোমাদের ওভারঅল সাজেশন ফিডব্যাক, আনন্দের মুহূর্ত বা কখনো যদি তোমাদের বকা দেয় মন খারাপ হয়, সেটাও তোমরা কমেন্টে লিখে জানাও। তোমাদের বাকি বন্ধুরা যারা কিনা ভর্তি হয় নাই, যারা ভাবছে তারা ভর্তি হবে কিনা, ভর্তি হলে আদৌ লাভ হবে কিনা, তাদেরকে একটু তোমরা তোমাদের ফিডব্যাক বা সাজেশন গুলো যদি দাও তাহলে কিন্তু তাদের জন্য খুবই উপকার হয়। ওকে, পাশাপাশি আরেকটা প্রশ্নের উত্তর দিব বলেছিলাম আজকে, সেটা হচ্ছে যে যারা বাংলা ইংলিশ আইসিটি 1.0 এই কোর্সটাতে ছিল বা বাংলা 1.0 এই কোর্সটাতে ছিল, তারাও কি এই কোর্সে ভর্তি হবে কিনা বা তাদেরও এই কোর্সে ভর্তি হওয়ার দরকার আছে কিনা, সেটা নিয়ে কিন্তু আমরা এই লাইভে আলোচনা করব। চলো একটু সামনে আগাই। ওকে, এখন এই কোর্সটাতে ভর্তি হলে আসলে লাভটা কি? আমরা জানি প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিট, বিভাগ পরিবর্তনকারী যে ইউনিট, অর্থাৎ যে ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, কমার্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, আর্টসের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারে, এই ইউনিটটাতে কিন্তু বাংলার উপর একটা বিশেষ নজর দিতে হয়। কারণ এখানে বাংলার উপর এমসিকিউ থাকে 15 নম্বরের এবং বাংলার উপর লিখিত থাকে 20 নম্বরের। অর্থাৎ তুমি যদি এখন থেকে প্রিপারেশন না নাও তাহলে তোমার ওই অল্প সময়টুকুতে, অ্যাডমিশনের যে অল্প সময়টা 3 থেকে 4 মাসের যে সময়টা, ওই সময়টা কিন্তু অনেক নতুন পড়া পড়তে গিয়ে তুমি খেই হারিয়ে ফেলবা এবং তোমার পক্ষে তখন সম্ভব হবে না সব পড়ালেখা ক্যাপচার করা এবং সবকিছু বুঝে বুঝে উত্তর করা। বা একদম যদি ইন্ডিয়ানের বলি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা তোমার জন্য কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। অর্থাৎ তোমার এমসিকিউর ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট, ডিইউ বি ইউনিটের বাংলার ক্ষেত্রে 35 নম্বরের নিশ্চয়তা আমাদের এই কোর্সটা দিবে। কারণ হচ্ছে তোমার এমসিকিউতে কত, এমসিকিউতে হচ্ছে 15 মার্কস এবং সিকিউ বা হচ্ছে রিটেনে হচ্ছে 20 মার্কস, এবং দুইটাতে আবার পাস মার্ক আলাদা আলাদা করে আছে। তাই বুঝতেই পারছো বাংলা নিয়ে কিন্তু হেলাফেলা করার কোনো সুযোগই নেই। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, কমার্সের স্টুডেন্ট হও অথবা আর্টসের স্টুডেন্ট হও, বাংলা তোমার লাগবেই যেখানে তুমি পরীক্ষা দিতে যাও না কেন। তার পাশাপাশি অন্যান্য যেগুলো রয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আরো দুইটা বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়। একটা হচ্ছে জেনারেল নলেজ, সেটা তোমাদেরকে আমরা আপাতত পড়াচ্ছি না, কারণ জেনারেল নলেজ এত আগে থেকে পড়িয়ে লাভ নাই। জেনারেল নলেজে সাম্প্রতিক সময় অনেক প্রশ্ন আসে, তো জেনারেল নলেজটা আমরা আমাদের অ্যাডমিশন যে কোর্সটা থাকবে সেখানে মূলত ফোকাস করব। পাশাপাশি বাংলা ইংলিশ আইসিটির পাশাপাশি আমরা কিন্তু আরো ইংলিশের 35 মার্কসও এনশিওর করতে পারবো তোমরা এই কোর্সটা করে। এই জন্য এই কোর্সটা এট দিস মোমেন্ট তোমার জন্য খুবই দরকারি। কারণ অন্যান্য ব্যাচগুলোতে যেটা হয়েছে, যেমন এইচএসসি 25 ব্যাচ পর্যন্ত বাংলা বা অন্যান্য সাবজেক্টগুলো শর্ট সিলেবাসের ছিল, অর্থাৎ বাংলা ইংলিশ অথবা আইসিটি বা এই টাইপের সাবজেক্টগুলো হয়তোবা শেষ 3 মাসে পড়েও তুমি শেষ করে ফেলতে পেরেছো। আমাদের সাথেই শেষ প্রস্তুতি কোর্স করে অনেক শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল। কিন্তু এই বছর এইচএসসি 26 সেই করোনার পর প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো এইচএসসি 25 যেভাবে পরীক্ষার 3 মাস আগে পড়ালেখা করে এই পুরোটুকু উঠে গেছে, তোমরা কিন্তু এত সহজে পার পাবা না। তোমাদের জন্য শুধু যে বাংলায় ফুল সিলেবাস হচ্ছে তা তো না, তোমার জন্য ইংলিশ, আইসিটি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই তো ফুল সিলেবাস হয়ে যাচ্ছে। অর্থাৎ শেষ 3 মাসে তুমি যদি মনে করো তুমি শুধু বাংলায় ফোকাস করবা, এই সময়টা কিন্তু তুমি তখন পাবা না। তার মানে এখন থেকে তোমাকে বাংলা, ইংলিশ, আইসিটি এই সাবজেক্টগুলোতে নজর দিতে হবে। কারণ তোমার এইচএসসি পরীক্ষায় তুমি যদি বাংলায় এ প্লাস মিস করো বা তোমার যদি ওভারঅল জিপিএটা 5 এর চেয়ে কমে যায়, 5 এর চেয়ে কমে, ফর এক্সাম্পল এটা যদি 4.94 হয়ে যায় তোমার এইচএসসি জিপিএ, তোমার অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে তোমার 10 এর মধ্যে এই যে 4.94 ইন্টু 2 যোগ হবে। অর্থাৎ তুমি জিপিএ 5 পেলে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার
মার্কস তো 10-এ 10, এইচএসসির জন্য বরাদ্দকৃত মার্কস হচ্ছে 10-এ 10। কিন্তু যদি তুমি মনে করো ফর এক্সাম্পল 4.5 পেলা, 4.5 পেলে তোমার নম্বর কত হবে জানো? 4.5 ইন্টু 2, অর্থাৎ তোমার বাকি বন্ধুরা যারা জিপিএ 5 পেয়েছে তাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় নম্বর থাকবে 10 আর তোমার থাকবে 10-এ 9, অর্থাৎ 1 নম্বরের জন্য তুমি পিছিয়ে থাকবা। এবং এই 1 নম্বরের জন্য তোমার সিরিয়াল কমপক্ষে 1 থেকে 2,000 বাকিদের চেয়ে পিছিয়ে থাকবে। বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটি খুবই কম্পিটিটিভ একটা এক্সাম নেয়। এই পরীক্ষায় যদি তুমি পরীক্ষা শুরুর আগেই 1,500 মানুষের পিছিয়ে থাকো, এই কম্পিটিশন উতরে আসা বা পার হয়ে আসা তোমার জন্য খুবই কঠিন হবে। এবং প্রথম দিককার যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, তোমার ইংলিশ বলো বা হচ্ছে ইকোনমিক্স বলো, ল বলো, আইআর বলো, জার্নালিজম বলো, এই ডিপার্টমেন্ট গুলোতে চান্স পাওয়া রীতিমতো অসম্ভব হয়ে যাবে যদি তুমি এইচএসসি তে ভালো মতো মনোযোগ না দাও এবং তোমার যদি 10-এ ফুল মার্কস না থাকে। এতটুকু পর্যন্ত যদি তোমরা ক্লিয়ার হও, আমাকে একটু ক্লিয়ার লিখে জানাও। আমি এবার একটু কমেন্ট পড়ি কয়েকজনের, এবং যারা যারা শেয়ার দিয়েছো তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি খুঁজছি কমেন্টে। আচ্ছা, বাংলা কোর্স ফি কত? 2500 টাকা। দেখাবো, সবকিছু দেখাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সোহেলি হাসান বলছে এইচএসসি 26 1.0 এই কোর্সে ভর্তি হওয়া আমার লাইফের একটা বেস্ট ডিসিশন ছিল। আচ্ছা, খুবই ভালো লাগলো জেনে। কিন্তু তোমার লাইফটা মনে হয় এখন অনেক ছোট, কারণ আমরা সামনে তোমার লাইফের জন্য আরো অনেকগুলো বেস্ট ডিসিশন যাতে তুমি নিতে পারো সেই আয়োজন আমরা করবো ইনশাল্লাহ। ক্লিয়ার ভাইয়া বলেছে, রেহানা নাইমা বেগম বলছে 1.0, ক্লিয়ার ভাইয়া বলেছে 1,000 থেকে 2,000 জনের পিছিয়ে। শাহজাহান মিম বলছে এক্স্যাক্টলি এটাই সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া বলেছে আলহাস, আসসালামু আলাইকুম ভাইয়া। ফারিহা বলেছেন। সো সবুজ ভাইয়াকে অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইয়াও তোমাদের সাথে কথা বলবেন, আমি আগে কথা বলে নিই তারপর। ওকে, ঠিক আছে। ওকে, যারা আগেই বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি হয়েছে তারা কি আবার কোর্সে ভর্তি হবে কিনা এইটা নিয়েও আমি আজকে বলবো। অলরাইট, সো এখন টিচার প্যানেলে তোমরা অলরেডি জানো কারা কারা আছেন। টিচার প্যানেলে তোমাদের সাথে আমি আছি, আমার নাম ফারহান সাকিব। আমি 8 বছরেরও বেশি সময় ধরে বাংলা পড়াচ্ছি। আমারও প্রায় দ্বিগুণ সময় ধরে, 14 বছরেরও বেশি সময় ধরে পড়াচ্ছেন সবুজ ভাইয়া। তোমরা সবুজ ভাইয়াকেও চিনো। এবং তোমাদের সবার প্রিয় ফারসিন ভাইয়া। ফারসিন ভাইয়ার মনে হয় স্পেসিফিকেশন হচ্ছে ফারসিন ভাইয়া ক্লাসে অভিনয় করে করে পড়ায়। সো তুমি নাটক উপন্যাস বলো বা বাংলা গল্প কবিতাগুলো বলো, তোমার কাছে অনেক বোধগম্য হবে, কারণ তোমার কাছে জিনিসগুলো একদম মনে থাকবে সবসময়। বই পড়লেই যেমন সবকিছু মনে থাকে তা কিন্তু না, একদম যখন হাতে কলমে অভিনয় করে, কখনো কখনো দরকার পড়লে মনে হয় ফার্সিমকে বললে মনে হয় নেচে কুদেও দেখাবে তোমাদেরকে, যাতে তোমাদের পড়ালেখাটা তোমাদের জন্য এনজয়েবল হয়। অলরাইট, ঠিক আছে। যারা যারা 1.0 কোর্সের স্টুডেন্ট ছিল তারা একটু লিখে জানাও আমাদেরকে যে 1.0 কোর্সে ভর্তি হওয়া তোমাদের লাইফের জন্য আসলে কেমন ডিসিশন ছিল, বা এটা তোমাকে তোমার কলেজের পরীক্ষায় তোমাকে কতটুকু হেল্প করেছে, অ্যাডমিশনের জন্য তোমার কনফিডেন্স কতটুকু বুস্ট করেছে। ওকে, এই কোর্সে কি কি থাকছে এটা নিয়ে যদি একটু আলোচনা করি। এইচএসসি 26 ব্যাচের বাংলা 1.0 কোর্সের 70টা আর্কাইভ ক্লাস, অর্থাৎ পুরো যে ক্লাসগুলো আমরা নিয়েছি, লাইভ ক্লাস যেগুলো নিয়েছি সেগুলোর সবগুলোর আর্কাইভ তোমরা এই কোর্সটাতে পেয়ে যাচ্ছ। অর্থাৎ আজকেই যদি তুমি এই কোর্সটাতে ভর্তি হও, লাইভ ক্লাসটা শুরু হবে জুলাই মাসে, অর্থাৎ তোমাদের টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পরে, কুরবানি ঈদ হয়ে যাওয়ার পরে, একদম যখন অখণ্ড অবসর তোমার, তখন আমরা হচ্ছে এই বিআই 2.0 এই কোর্সটা শুরু করব। বাট তার আগে তুমি যদি এখন ভর্তি হও, তোমার টেস্ট পরীক্ষার জন্য 70টা ক্লাস, অর্থাৎ পুরো বাংলা সিলেবাসের সব ক্লাস কিন্তু অলরেডি তুমি পেয়ে যাচ্ছ। এবং অলরেডি তোমরা নিশ্চয়ই কমেন্টে দেখেছো যে বাংলা 1.0 কোর্সে যারা ছিল তারা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হওয়াকে একজন বলছে তার লাইফের বেস্ট ডিসিশন। তো তোমারও লাইফের একটা বেস্ট ডিসিশন হয়ে যেতে পারে যদি 1.0 ভর্তি না হলেও 2.0 তে যদি ভর্তি হও। তার পাশাপাশি প্রতি সপ্তাহে আমরা কি করছি? প্রতি সপ্তাহে আমরা 2টা করে লাইভ ক্লাস নিচ্ছি। অর্থাৎ আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে প্রতি সপ্তাহে আমরা অ্যাটলিস্ট 2টা লাইভ ক্লাস আমরা নিচ্ছি। এর কোনো কম বেশি হওয়ার সুযোগ নাই। পাশাপাশি 2টা বিষয় অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের কোর্স কি আলাদা? এটা বাংলা 2.0, তার মানে এটা কি শুধু বাংলা দ্বিতীয় পত্রের কোর্স? অ্যাবসলিউটলি নট। এই বাংলা 2.0 মানে হচ্ছে এটা আমাদের দ্বিতীয় ব্যাচ, এটা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাচ না। এখানে আমরা বাংলা প্রথম পত্র ফুল সিলেবাস কমপ্লিট করব, এখানে আমরা বাংলা দ্বিতীয় পত্র ফুল সিলেবাস কমপ্লিট করব। সো এইটা নিয়ে কনফিউশনের কোনো জায়গায় নেই। বাংলার পুরো দায়িত্বটাই আমি, সবুজ ভাইয়া এবং ফারসিন ভাইয়া তোমাদের নিতে চাই। ওকে, সো গেল এটা। তার পাশাপাশি আমরা কিন্তু যেই লেকচার স্লাইড গুলো, যেমন আজকের লেকচার স্লাইডটাও কিন্তু আমরা এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে দিয়ে দিব ক্লাসের পরে। সো লেকচার স্লাইডটা তোমরা ওখান থেকে ফলো করতে পারবা। একটা শর্ত আছে, আজকের ওরিয়েন্টেশন লাইফটা কেমন লাগলো বা এটার কোনো প্রশ্ন থাকলে, সাজেশন বা ফিডব্যাক থাকে, এইটার যদি একটা ক্লাস রিভিউ তুমি এইচএসসি 26 স্টার স্টুডেন্ট গ্রুপে দাও, তোমার কমেন্টে বা তোমার ইনবক্সে আমি আজকের ক্লাসে যে স্লাইডটা আছে, দাগানো স্লাইডটা, এটা তোমাদেরকে দিয়ে দেবো, যাতে এই স্লাইডটা তুমি শুধুমাত্র তোমার এইচএসসির জন্য না, তোমার অ্যাডমিশনের যে সকল ইনস্ট্রাকশন বা স্ট্র্যাটেজিগুলো আমরা আজকে সাজেস্ট করছি সেগুলো যাতে তুমি কাজে লাগাতে পারো। অলরাইট, এখন প্রতিটা অধ্যায়ের আলাদা করে একটা লেকচার শিট থাকছে, এটা একটা অনলাইন পিডিএফ।
এটা আমরা পেয়ে যাচ্ছি প্রতিটা অধ্যায়ের সাথে। এবং ইম্পর্টেন্টলি প্রত্যেকটা ক্লাসের পর ডেইলি কুইজ থাকছে। তার মানে তুমি যে একদিন যা পড়লা পরের দিনই কিন্তু তার উপর আবার পরীক্ষা হচ্ছে। তো পড়া মিস করার বা ট্র্যাকলেস হওয়ার কোনো সুযোগ এখানে থাকছে না। তার পাশাপাশি ইন ক্লাস পোল কুইজ হচ্ছে। তার মানে আমরা যখন ক্লাসে পড়াচ্ছি তখনই তোমার কাছে পোলে যাবে। তার মানে ক্লাসে মনোযোগ হারানোর কোনো সুযোগ আমরা আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে দেই না। এই রিটেনশনটা আমরা আমাদের পক্ষ থেকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। স্যার বুঝতেই পারছো যে আমাদের এই কোর্সটা একদম কম্প্যাক্ট একটা ক্লাস। পাশাপাশি একটা ক্লাস যখন চলছে তখন কিন্তু তোমাদের আরেকজন ভাইয়া বা আপু টিচার টু হিসেবে বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের সাথে থাকছেন। তোমরা যে প্রশ্নগুলো করছো, লিখে যে প্রশ্নগুলো করবা, সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমরা যদি ক্লাসে মুখে বলে শেষ করতে নাও পারি, তোমরা রিটেন আকারে উত্তরগুলো পেয়ে যাবা। এই সুযোগটাও তোমাদের থাকছে। তার পাশাপাশি একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ফার্সিম ভাইয়া মূলত এই কাজটা তোমাদের জন্য করেছে। এইচএসসির ফুল সিলেবাস অর্থাৎ পুরো বইটা ইম্পর্টেন্ট যে লাইনগুলা, কবি, তারপর হচ্ছে লেখক, সাহিত্যিক, সবার জন্মসাল মৃত্যুর সাথে শুরু করে পর এর জন্য যে লাইনগুলো গুরুত্বপূর্ণ, ক্ষয়ের জন্য যে গুরুত্বপূর্ণ, সকল কিছুর যে দাগানো বইটা, এটা কিন্তু তোমাদের ফার্সিম ভাইয়া অলরেডি রেডি করে ফেলেছে। এবং এই কোর্সে ভর্তি হলে আমাদের অ্যাপের মধ্যে তোমরা এই দাগানো বইটা পেয়ে যাবা। তার মানে বইটা খুললেই তুমি বুঝতে পারবা কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো লেস ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গাগুলো ছাড়তে হবে। সো বইয়ের সবকিছুই কি পড়তে হবে? দ্য অ্যান্সার ইজ নো। তোমার কিন্তু এখানেও বেছে বেছে পড়ার সুযোগ আছে, যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাদের জন্য অলরেডি ঠিক করে দিয়েছি। তারপরে তোমাদের সবচেয়ে বেশি যেটা প্রশ্ন থাকে যে ভাইয়া ক্লাস শুরু হবে কবে, ক্লাস শুরু হবে কবে, ক্লাস শুরু হবে কবে। অলরেডি একবার বলেছি ক্লাস শুরু হবে হচ্ছে জুলাই মাসে, এই বছরেরই জুলাই মাসে। কারণ হচ্ছে সামনে তোমাদের টেস্ট এক্সাম আছে, এরপরে কুরবানির ঈদ আছে। তার মানে আমরা ক্লাসটা শুরু করে দিলাম এখন, এরপরে তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য বন্ধ দিতে হবে, এরপরে তো তোমাদের কুরবানির ঈদের জন্য বন্ধ দিতে হবে। অর্থাৎ আমরা আমাদের এই কোর্সটা একদম কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে শেষ করতে চাই। এই জন্য জুলাই মাসে একদম ঠান্ডা মাথায় আমরা ক্লাসটা শুরু করব এবং তোমাদের এইচএসসি পরীক্ষার মোটামুটি 4 মাস আগে আমরা এই ক্লাসটা পুরোপুরি এন্ড করে দেব, শেষ করে দেব। তোমাদের কোথাও কোনো ঘাটতি থাকবে না। যদি কোথাও কোনো ঘাটতি থেকেও থাকে, সেটাকে বাড়তিতে পরিণত করার জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমরা আমাদের এই কোর্সে তোমাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া পরীক্ষা তো আসবে বুঝলাম, কিন্তু সপ্তাহে কি কি বার ক্লাস নেবেন? সপ্তাহে 2 দিন আমরা ক্লাস নিচ্ছি, একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে বুধবার। এখানে আমি একটা জিনিস অ্যাড করি, বিকাল 4টা, এইটা 4:30টাও হতে পারে। 4টা হবে নাকি 4:30 হবে, এটা আসলে নামাজের টাইমের উপর ডিপেন্ড করে। কারণ অনেক সময় দেখা যায় যে আসলে আজান দেয় আসরের নামাজ, আসরের আজানটাই দেয় হচ্ছে 4টায় বা 4:05-10 দিকে। তখন আসলে ক্লাসে এসেই আবার নামাজের ব্রেক, আবার ব্যাক করা, এই হ্যাসেলটা আমরা রিমুভ করার জন্য আমরা যেটা করি, ক্লাসের টাইমিংটা আসরের নামাজের সাথে ম্যাচ করে বা অ্যালাইন করে আমরা টাইমটা ঠিক করি। বাট বিকাল 4টা হবে নাকি বিকাল 4:30 হবে, এটা অবশ্যই স্টুডেন্টদের মতামতের ভিত্তিতে এবং স্টুডেন্টদের জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। তোমাদেরকে আগে থেকে যা জানিয়ে রাখলাম, তোমাদের জন্য সবচেয়ে বেশি যেটা সুবিধাজনক হবে সেই সিদ্ধান্তই আমরা নিব ইনশাল্লাহ। এটা নিয়েও ঘাবড়ানোর বা টেনশন করার কোনো কারণই নেই। প্রতি সপ্তাহে শনিবার তো এমনি ছুটি দিন, আর বুধবার এই 2 দিন বিকালবেলা তোমরা আমাদের সাথে ক্লাস করবা। এক্সাম মডালিটি ডেইলি এক্সাম হবে, এমসিকিউ বলে দিলাম, উইকলি পরীক্ষা হবে। তার মানে প্রতিদিন তো যা পড়াচ্ছি তার উপর পরীক্ষা হবেই। একটা সপ্তাহে যদি একটা গল্প একটা কবিতা পড়াই বা একটা গল্প এবং একটা বাংলা দ্বিতীয় পত্রের টপিক পড়াই, সেটার উপর আবার একটা উইকলি এক্সাম হবে। কিন্তু সেখানেই তোমাদের রেহাই নাই, এই ডেইলি এক্সাম উইকলি এক্সামের পরে তোমাদের আবার একটা মান্থলি এক্সাম হবে। তার মানে যতদিন তোমরা পড়বা পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো বিকল্প নাই, পরীক্ষা তোমাদের অনবরত দিয়েই যেতে হবে। এরপরে আর কি কি থাকছে? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই যে আপনারা বললেন ক্লাস নিবেন, পরীক্ষা নিবেন, এটা তো সবাই নাই, তাহলে আপনাদের আর অন্যদের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ চলো সেটা দেখাই, অন্যদের আর আমাদের মধ্যে পার্থক্য কি। আমাদের কিন্তু এই কোর্সের সাথে একটা প্রিন্টেড বই থাকছে। এখন তুমি এই কোর্সে যদি ভর্তি হও, এই বইটা তুমি চাইলে কিনতেও পারো, চাইলে নাও কিনতে পারো, এটা কোনো সমস্যা না। কিন্তু বইটা যদি কিনো, এই বইটার মধ্যে বাজারে প্রচলিত যতগুলো ভালো ভালো বই আছে, এক একটা বইয়ের আসলে এক এক জিনিস ভালো। মানে কোনো বইয়ের হয়তো বা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস ভালো, কোনো বইয়ের হয়তো বা ব্যাকরণের টপিক গুলো ভালো, কোনো বইয়ের হয়তো বা রচনা প্রতিবেদনের যে নিয়মগুলো সেগুলো ভালো। আমরা যেটা করেছি, আমরা সবগুলো বই ঘেটে তোমাদের জন্য ফিগার আউট করেছি যে কোন জিনিসগুলো সব বইয়ের মধ্যে ভালো, সেগুলো কিন্তু আমরা আমাদের মতো রিসার্চ করে এই বই ইনকর্পোরেট করেছি। এটা একটা এত মোটা বই, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে। এই বইটা যদি তোমরা চাও, এই বইটাতে তোমরা সবকিছু পেয়ে যাবা। পাশাপাশি আমাদের এই কোর্সে যারা রেগুলার ক্লাস করে, ভালো রেজাল্ট করে, সবার জন্য কিন্তু আমরা মাসে একটা প্রাইজ পাঠাই, মাসে স্পেশাল গিফট, যেটা হচ্ছে স্টুডেন্ট অফ দ্য মান্থে। তার মানে এই মাসে যে সবচেয়ে অ্যাক্টিভ ছিল, যে সবচেয়ে ভালো পড়ালেখা করেছে, তাদের জন্য কি থাকছে? তাদের জন্য একটা স্পেশাল রিকগনাইজেশন থাকছে। এবং তোমরা দেখবা এটা এত হাড্ডাহাড্ডি লড়াই। তোমরা যদি দেখো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একটা মাসেও
এই প্রাইস কিন্তু রিপিট হয় নাই। তার মানে বুঝতে পেরেছো যে কম্পিটিশনটা কত হাড্ডাহাড্ডি, কত মার্জিনাল। এখানে কিন্তু কেউ কাউকে এক চুলো ছাড় দেয় না। তার মানে পড়ালেখাটাও এখনই এত কম্পিটিটিভ, তাহলে বুঝো সামনে যখন অ্যাডমিশন টেস্ট আসবে তখন এই পড়ালেখাটা কত বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। তার মানে একটুও কিন্তু সময় নষ্ট করার সময় এট দিস মোমেন্ট তোমার হাতে আর নাই। এরপরে আমাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ, আমি এটাকে বলবো যারা 1.0 শিক্ষার্থী আছো তারা আমাকে একটু ব্যাকআপ দিলে ভালো হয়। আমরা একটু কিউএনএ ক্লাস নিয়ে কথা বলি। আমরা গত বছর গত বছর বলতে আমরা বিআই 1.0 তে, বাংলা 1.0 তে এই যে ফিচারটা বা এই যে সার্ভিসটা, এটা আমরা পরীক্ষামূলক ভাবে আমরা চালু করেছিলাম। পরীক্ষামূলক ভাবে চালু করেছিলাম মানে কি, মানে হচ্ছে স্টুডেন্টরা তো নর্মালি কি হয় আমাদের অ্যাপে বা ওয়েবসাইটে কমেন্ট করে তাদের প্রশ্ন সমস্যা ইত্যাদি বলে। তো আমরা প্রথমবারের মতো মনে করলাম আচ্ছা স্টুডেন্টরা তো আমাদেরকে আসলে শুধু শিক্ষক না, স্টুডেন্টরা তো আমাদেরকে তাদের পাশের বাসার বড় ভাই হিসেবে দেখতে চায়। তো পাশের বাসার বড় ভাই হিসেবে যদি দেখতে চায় স্টুডেন্টরা আমাদের, তাদের সাথে যদি আমাদের রেগুলার কথা না হয়, কমেন্টে আসলে কতটুকু মনের ভাব প্রকাশ করা যায়। আমি বাংলা পড়াই, বাংলা পড়াতে গিয়ে তো আমরা বলি যে মনের ভাব প্রকাশ করাটা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের একটা। এখন আমি যদি তাদের মনের ভাবটা তোমাদেরকে শুধু লিখে প্রকাশ করতে দেই, মুখে বলতে না দেই, তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়ে যায় না। এই জন্যই আমরা কিউএনএ ক্লাসের আয়োজন করেছি। তো কিউএনএ ক্লাসে কি হয়, প্রতি বৃহস্পতিবার রাত 10টায় আমরা একটা কিউএনএ ক্লাস নেই। এই কিউএনএ ক্লাসে কে ক্লাস নেয়, একটা সপ্তাহে মনে করো আমি একটা ক্লাস নিলাম বা আমি 2টা ক্লাস নিলাম, ওই যে লাইভ ক্লাসগুলা শনিবার আর বুধবার বিকাল 4টায়, যেই টপিকের উপর আমরা পড়াচ্ছি সেই টপিকের উপর স্পেসিফিক সেই টপিকের উপর প্রশ্ন তোমরা আবার বৃহস্পতিবার রাত 10টায় এসে একদম সরাসরি নিজের মুখে প্রশ্ন করতে পারবা। গুগল মিটের লিঙ্ক দিয়ে দেবো, গুগল মিট যারা চেনে না তাদেরকে বলতে, গুগল মিট জুমের মতো একটা অ্যাপ। এই অ্যাপটা আসলে ইউজ করা আরো সহজ, যেখানে আসলে অত বেশি ফিচার নাই, তো এখানে তেমন বেশি ঝামেলা নাই। জাস্ট তুমি তোমার অডিও বা ভিডিও অন করে চাইলে তোমার প্রশ্নটা করে ফেলতে পারো, একদম সরাসরি তোমরা আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার মনে আছে আমার একটা কিউএনএ সেশন রাত 1:30টা পর্যন্ত আমি ক্লাস নিয়েছিলাম। তার মানে আমি চিন্তা করেছিলাম যে আজকে যত রাত পর্যন্ত স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করবে আমি তত রাত পর্যন্ত এর উত্তর দিব। এই যে আমার সার্ভিস দেওয়ার মেন্টালিটি, এটার জন্য আমার রাত 1:30টা পর্যন্ত জেগে থাকতে হয়েছিল। তো তার মানে এইটা হচ্ছে প্রমাণ, এটা হচ্ছে নিদর্শন, তোমরা যদি শিখতে আগ্রহী হও শেখাতে আমরা কখনোই কার্পণ্য করবো না। যতক্ষণ পর্যন্ত তোমরা শিখতে চাইবা ততক্ষণ পর্যন্ত আমরা শিখাবো, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রশ্ন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা উত্তর দিব আমাদের এই কিউএনএ ক্লাসে। তার মানে বুঝতেই পারছো, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়া ক্লাসটা আসলে সবাই নেয়, বাংলাদেশে অবশ্যই অনেক ভালো ভালো টিচার আছেন, তাহলে আপনাদের সাথে তাদের পার্থক্য কি, তাদের পার্থক্যের জায়গাটা যদি বলি, এইটা হচ্ছে একটা ডিফারেন্স মেকার, যেখানে আমরা তোমাদেরকে একদম সারা সপ্তাহের পড়ালেখার উপর তোমার যদি কোনো ওভারভিউ অবজারভেশন থাকে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, তুমি একদম প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা, রোকন মাহমুদ জয় বলছে কিউএনএ ক্লাস ইজ বেস্ট ফর কনফিউশন সলভ, রাইট। দেখি যারা যারা 1.0 ছিল তাদের কয়েকজনের কমেন্ট যদি আমি একটু দেখি যে কিউএনএ ক্লাস থেকে কারা কারা হেল্প পেয়েছিল, আমি যদি একটু দেখি। কিউএনএ ক্লাস, হ্যাঁ সব কনফিউশন এখানে ক্লিয়ার হয়ে যায়। কিউএনএ ক্লাসে কোথায় হবে, কিউএনএ ক্লাসের জন্য তোমাদেরকে আলাদা একটা লিংক, গুগল মিটের লিংক, এটা আমরা আমাদের যে পেইড গ্রুপটা আছে, পেইড ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা। এই পেইড গ্রুপে আমরা কিউএনএ ক্লাসের লিংকটা দিয়ে দিব, তোমরা জাস্ট একটা ক্লিক করে জয়েন করতে পারবে। এখানে জুমের মতো তোমাকে অ্যাপ ডাউনলোড করা বা ইত্যাদি এসব কিছু করতে হবে না, অ্যাকাউন্ট থাকা কিছু করতে হবে না, জাস্ট লিংকে ক্লিক করলেই তুমি এখানে এসে অডিও ভিডিও অন করে কথা বলতে পারবা, চেহারা চাইলে দেখাইতে পারবা, নাও দেখাইতে পারবা। ওকে, আচ্ছা, একজন বলছে ততদিনে ঢাবিয়ান হয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তোমার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আচ্ছা, কিউএনএ ক্লাসটা কি ফ্রি না? কিউএনএ ক্লাসটাতে এই পেইড কোর্সের অন্তর্ভুক্ত, তার মানে এই কোর্সে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য কিউএনএ ক্লাসটা, কারণ এছাড়া আমি করতে পারবো না। তো কেন করতে পারবো না, কারণ কিউএনএ ক্লাসে তো তুমি রাজ্যের সকল প্রশ্ন করতে পারবা না, কিউএনএ ক্লাসে ওই সপ্তাহে আমাদের পেইড লাইভ ক্লাসে যা পড়ানো হবে সেটা নিয়ে উত্তর করতে পারবা। আজকে রাতে অবশ্য একটা কিউএনএ ক্লাস করবো রাত 11টায়, তোমাদেরকে কিউএনএ ক্লাসের ভাইব দেওয়ার জন্য। এইটা ফ্রি ফর অল, এটাতে তোমরা জয়েন করতে পারবা। এটার লিংক আমরা এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে দিয়ে দিব। ওকে, 1.0 তে আমি অনেক হেল্প পেয়েছি ভাইয়া। সামিরা খান বলছে ভেরি গুড, অনেক উপকার পেয়েছি। ইমটি বলেছে, ফাহিমা বলেছে 2.0 ওকে। ভাইয়া ডিসকাউন্ট আছে কিনা? ডিসকাউন্ট আছে, সুখবর আছে তোমাদের জন্য একটা, এটা দিব। ওকে, কিউএনএ ক্লাসে অনেক সমস্যার সমাধান করতে পারি, অসাধারণ। নাইমা বেগম বলেছে ভেরি গুড। আচ্ছা, অরিন জয়েন করেছে ইউটিউবে, রোহন ভুইয়া জয়েন করেছে। এসএসসি 25 অর্জুন সরকার, এটা আসলে এসএসসি ক্লাস না অর্জুন, যাও তোমার কালকে কৃষি শিক্ষা পরীক্ষা না, তুমি পড়তে যাও। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে 2.0 থেকে বন্ধুরা জয়েন করেছে। ওকে ফাইন, হেল্প পেয়েছে অনেকেই, বুঝতে পারলাম এই ব্যাপারটা। তারপর যদি দেখি, এই যে যেটা বলছিলাম বৃহস্পতিবার আমরা কখন লাইভ ক্লাসটা নেই, সরি কিউএনএ ক্লাসটা নেই, বৃহস্পতিবার রাত
10টা বাজে আমরা এই কিউএনএ ক্লাসটা নেই, বৃহস্পতিবার রাত 10টা বাজে আমরা এই কিউএনএ ক্লাসটা নেই। এই কিউএনএ ক্লাসে কিন্তু আমরা সকল কনফিউশন ক্লিয়ার করার তোমাদের চেষ্টা করি। এখন যদি তোমাদেরকে আমি দেখাই যে আসলে সবই তো বুঝলাম ভাইয়া, এখন কোর্সে ভর্তি হয়ে যেতে চাই, কিভাবে ভর্তি হবো চলো দেখে নিই। আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব, আমরা গুগলে যাব ফার্স্টে, ঠিক আছে? গুগলে গিয়ে আমরা লিখবো কি 10ms.com, 10 m ফর মিনিট, s ফর স্কুল, 10ms.com। তো লিখলাম 10ms.com, 10ms.com লিখলাম। লেখার পরে সার্চ দিলাম, সার্চ দিলে দেখবা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা চলে আসলো। 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চলে আসার পরে তুমি যেটা করবা, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইটা হচ্ছে সার্চ বার। এখানে সার্চ করা যায়। এখানে সার্চ করবা কি জানো, তোমার ব্যাচ নাম্বারটা শুধু লিখলেই হবে। তোমার ব্যাচ কত? তোমার ব্যাচ 26, তো লিখো 26, দেখি কি আসে 26। এই দেখো 26 লিখলেই এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি 2.0, অনলাইন ব্যাচ ইংরেজি 2.0, বাংলা 2.0। তো বাংলা নিয়ে কথা বলছি, বাংলাতে যাই। বাংলাতে দেখো অলরেডি তোমাদের ফার্সিম ভাইকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, সবুজ ভাইকে দেখা যাচ্ছে। এখানে কোর্স সম্পর্কিত সকল বিস্তারিত দেওয়া আছে, যেটা ইতিমধ্যে আমি বললাম। এইখান থেকে কিন্তু তুমি কোর্স টিকিনুর অপশন থেকে তুমি কি করতে পারবা, এই যে কোর্স টিকিনুরে ক্লিক করবা। চাইলে তুমি বাংলা যে প্রিন্টেড বইটা, ওই বইটা সহ কিনতে পারবা 2500 টাকায়, অথবা বই ছাড়া যদি কিনতে চাও 2000 টাকা। এটাতে ক্লিক করে তুমি হচ্ছে এগিয়ে জানে ক্লিক করবা। এগিয়ে জানে ক্লিক করার পরে, এগিয়ে জানে ক্লিক করার পরে তুমি কি করবা, এইখানে যদি তোমার কোনো প্রোমো কোড থাকে সেটা যোগ করবা, আদারওয়াইজ প্রোমো কোড ছাড়া আগাবা। শুরু করুনে তোমার ফোন নাম্বারটা দিবা, বিকাশ, নগদ অথবা যে কোনো ব্যাংক, যে কোনো পেমেন্ট গেটওয়ে দিয়ে তুমি তোমার পেমেন্টটা করে ফেলবা। তখন থেকে, যখন থেকে পেমেন্ট করবা তখন থেকে তুমি আমাদের শিক্ষার্থী হয়ে যাবে। ওকে, তখন থেকে আমরা তোমাদেরকে আমাদের যে পেইড গ্রুপ, সেই গ্রুপে তোমাদেরকে সকল সার্ভিস দেওয়া শুরু করে দিব ইনশাল্লাহ। অলরাইট, তারপরে যদি আমি বলি আমরা কি ক্লিয়ার এখন পর্যন্ত? আমাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্নটা লিখে ফেলি, ঠিক আছে? সামিরা খান বলছে লাইফে আমার কাছে 1.0 কোর্সটা বেস্ট ছিল, অনেক মিস করবো ভাইয়াদের। সামিরা খান একদমই মিস করার কিছু নাই। 1.0 যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু ফ্রিতে, কোনো আপগ্রেডেশন বা কোনো এক্সট্রা পেমেন্ট ছাড়া তোমরা কিন্তু আমাদের কিউএনএ ক্লাসগুলোতে রেগুলার জয়েন করতে পারবা। তোমাদের সাথে আমাদের প্রতি সপ্তাহে দেখা হবে। মিস করার কোনো সুযোগ বা অপরচুনিটি তোমাদেরকে আমি দিব না ইনশাল্লাহ। ওকে, এইবার তোমাদের যত প্রশ্ন আমাদের উত্তর, আমি এবার তোমাদের সবুজ ভাইকে ডেকে নিচ্ছি। সবুজ ভাই আসবে, সবুজ ভাই এসে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিবে। তোমরা এবার কমেন্টে প্রশ্নগুলো লিখো। ক্লাস যারা শেয়ার দাও নাই তারা ক্লাস শেয়ার দাও। ওকে, আমরা এখন তোমাদের গত দুদিনে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা একটু উত্তর দিতে চাই। ভাইয়া অনেক ভাইয়া আজকের কিউএনএ ক্লাসটা কি গুগল মিটে হবে? আজকের ক্লাসটা জুমে হবে, সেটা তোমাদেরকে লিংকটা দিয়ে দেওয়া হবে। ওকে, আমরা আজকে তাহলে আমরা আমাদের তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই তোমাদের প্রশ্ন আর আমাদের উত্তর এই সেশনে চলে যেতে চাই। তোমরা যে সকল প্রশ্ন করেছিলে সেই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে উত্তর দিতে চাই। তোমরা যে প্রশ্নগুলো করেছিলে সেই প্রশ্নগুলো ইতিমধ্যেই আমাদের কাছে অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা এই প্রশ্নগুলোরই আমরা একে একে উত্তর করব। তোমাদের প্রথম যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ভাইয়া আগের কোর্সে স্টুডেন্টরা কি 2.0 ক্লাস করতে পারবে নাকি নতুন ভাবে কোর্স কেনা লাগবে? আমি ফারহান ভাইকেও ডেকে নেব। এই প্রশ্নটার উত্তর ফারহান ভাই তোমাদেরকে আরো ক্লিয়ার করে দেবেন। ইতিমধ্যে বলেছেন, আবার বলবেন। তো আমাদের যে কোর্সটা, দুটো কোর্স একদম পুরোপুরি আলাদা দুটো কোর্স, ঠিক আছে? মানে এবং একই জিনিসই পড়াচ্ছে, বিশ্বাস করো। কম্পিউটারতে যারা ছিল 2.0 শিক্ষার্থীদেরকে আমরা অনেক এক্সট্রা কিছু পড়াবো না। মানে আসলে ওভার কমিটমেন্ট আমরা কখনোই করবো না। যতটুকু আমরা দিব ঠিক ততটুকু আমরা তোমাদেরকে বলবো। 1.0 আর 2.0 একই কোর্সের রেপ্লিকেশন। আমাদের কোর্সটা সিলেবাসটা একবার শেষ হয়ে গেছে, 2.0 তে আমরা সেম সিলেবাসটা আবার লাইভ ক্লাস করে আবার শুরু করবো। সো তোমার যদি মনে হয় আমাদের সাথে 1.0 লাইভ ক্লাসগুলো তুমি রেগুলারলি করেছো, রেকর্ড ক্লাসগুলো তুমি রেগুলারলি দেখো, এক্সাম তুমি রেগুলারলি দাও, তাহলে আসলে তোমার 2.0 কোর্সে ভর্তি হওয়ার দরকারই নাই। কিন্তু তোমাদের মধ্যে যারা হচ্ছে এরকম একটু দুষ্টু প্রকৃতির, যারা হচ্ছে 1.0 কোর্সে ভর্তি ছিল কিন্তু রেগুলার লাইভ ক্লাস করে নাই, রেকর্ডেড ক্লাস জমিয়ে রেখেছো, পরীক্ষা দাও নাই, এবং এখন ভাবছো যে আল্লাহ এতগুলা জমানো ক্লাস আমি কবে দেখবো, এটা দেখতে দেখতে তো আমাদের এইচএসসি পরীক্ষায় পার হয়ে যাবে। তাদের জন্য কিন্তু একটা ভালো সলিউশন হতে পারে বাংলা 2.0 এই কোর্সটা। বিকজ এখানে তোমার লাইভ ক্লাসে যেহেতু রেগুলার হবে, তোমার ওই আর্টসটা থাকবে যে আজকে আমার বাংলা ক্লাস আছে, আজকে খেলা বাদ, আজকে ঘুরা বাদ, আজকে আমাকে বাংলা ক্লাসটা করতে হবে, কারণ এটা লাইভ ক্লাস, এটা মিস দেওয়া যাবে না। সো প্রশ্নের উত্তরে যদি আসি, বাংলা 1.0 কোর্সে যারা ছিল তাদের জন্য আমি আমার টিমের সাথে কথা বলে একটা ডিসকাউন্ট ম্যানেজ করেছি। এই ডিসকাউন্টটা আমি তোমাদেরকে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে দিয়ে দিব। এটা নিয়ে একদম টেনশন করার কিছু নাই। আর
তোমরা যারা জিজ্ঞেস করছো যে ভাইয়া ভর্তি হতে হবে কিনা, মানে ভর্তি হওয়াটা আপ টু ইউ, তোমার ইচ্ছা, দিস ইজ নট ম্যান্ডেটরি। বাট কেউ যদি মনে করে যে ভাই আমি আরো শিখতে চাই, তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, ভর্তি হতে হবে, এটা পুরোপুরি ফ্রি না। ওকে, খুব চমৎকার। এরপরে তোমরা প্রশ্ন লিখেছো ক্লাসে কিভাবে জয়েন করব। আচ্ছা, ক্লাসে কিভাবে জয়েন করবো? আমাদের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো সবই তোমরা আমাদের যেগুলো আমাদের শিডিউল ক্লাস, সেগুলো সবই তোমরা লাইভে পেয়ে যাবে। আর কিউএনএ ক্লাসগুলোতে তোমরা জয়েন করবে গুগল মিটে, সেটার লিংক আমরা সবসময় তোমাদেরকে এই গ্রুপের মাধ্যমে দিয়ে দেবো। এরপরে আমাদের মূল যে প্রশ্নগুলো, যে আমরা বাংলা প্রথম পত্রে কিভাবে ভালো করতে পারি, সেই বিষয়ে তোমরা অনেকগুলো প্রশ্ন করেছো। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে চাই। আমাদের প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, কিভাবে কত সময়ের মধ্যে লিখলে 70-70 পাবো। খুবই চমৎকার একটি প্রশ্ন, এবং সত্যি বলতে একটা প্রশ্নের মধ্যে কিন্তু সকল প্রশ্ন চলে এসেছে, যে কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করলে আমরা 70-70 নম্বর পেতে পারি। তো 70-70 পেতে গেলে আগে কি দরকার? 70-70 মার্ক অ্যান্সার করা। পুরো 70 নম্বর অ্যান্সার করাটা হচ্ছে সবচাইতে আগে জরুরি 70 মার্ক ক্যারি করার জন্য। তবে এই জায়গাটা বলে রাখতে চাই যে সৃজনশীল প্রশ্নে কিন্তু 70-70 মার্ক পাওয়া অবশ্যই সম্ভব, দেওয়া হয় কিন্তু 70-70। তো আমরা কিভাবে সৃজনশীল প্রশ্নে 70 মার্কের প্রশ্নের উত্তর কমপ্লিট করতে পারি, সেই বিষয়ে আপনার একটা আলোচনা করতে চাই। দেখো, আমাদের 70 মার্কের প্রশ্নের জন্য যে পরিমাণ সময় থাকে, তাতে করে আমাদের মোটামুটি এক একটা প্রশ্নের পেছনে সময় বরাদ্দ থাকা উচিত 20 মিনিট। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে আমাদের 20 মিনিট করে সময় দিয়ে পুরো এক সেট প্রশ্ন লিখতে হয়। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, আমরা সাধারণত একটা প্রক্রিয়া অবলম্বন করি, সেটা হচ্ছে যে আমাদের যেই প্রশ্নটা সবচেয়ে ভালো পারি, সেই প্রশ্নটা তো সবার আগে দিই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে যেটা সবচেয়ে ভালো পারো সেটা সবার আগে লিখবা। এই যে সবচেয়ে ভালো পারা প্রশ্নটা সবার আগে লিখতে গিয়ে আমাদের সমস্যা হয়, যেটা প্রথম প্রশ্নটা কিন্তু আমরা লিখতে গিয়ে প্রায় 30 মিনিট 35 মিনিট সময় নিয়ে ফেলি। এই যে প্রথম প্রশ্নে একটা বিশাল সময় আমরা ব্যয় করে ফেলি, যার ফলে শেষের প্রশ্নে গিয়ে কিন্তু আমাদের হাতে সময় থাকে 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সে কারণে সবসময় কিন্তু শেষের প্রশ্নটা আমাদের খুবই খারাপ উত্তর হয়। এই জায়গাটাই মনে রাখতে হবে যে প্রথম প্রশ্নে তুমি 35 মিনিট ধরে লিখলেও বা 40 মিনিট ধরে লিখলেও নাম্বার কিন্তু তুমি 10-এ 11 পাবে না, 10-এ কিন্তু সর্বোচ্চ 10-ই পাবে। সেই জায়গা থেকে আমাদের প্রথম মিনিট থেকেই এটা আমাদের মাইন্ডসেট থাকতে হবে যে আমরা প্রথম প্রশ্নটাও 20 মিনিটে উত্তর করব, শেষ প্রশ্নটাও 20 মিনিট ধরে উত্তর করব। এর ফলে যেটা হবে, তোমার কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট আকারে চলে আসবে। মনে করো তুমি প্রথম প্রশ্নটা 35 মিনিট ধরে বা 40 মিনিট ধরে লিখলে, আমি ধরে নিলাম এই প্রশ্নটার উত্তর তুমি খুব চমৎকার ভাবে দিয়েছো, একদম সেরা উত্তর দিয়েছো, তাহলে তুমি কত পেতে পারো? 10-এ 10, 10-এর উপরে তো আর পাবে না, তাই না? তো তুমি হয়তো সর্বোচ্চ 10-এ 10 পাবে, তাই না, প্রথম প্রশ্নে। এখন খেয়াল করো, শেষ প্রশ্নটাতে তোমার সময় আছে 3 মিনিট। এখন একটা প্রশ্ন তুমি 40 মিনিট বা 35 মিনিট ধরে লিখে যদি 10-এ 10 পাও, তাহলে সেই প্রশ্নটা তুমি যখন 3 মিনিট বা 4 মিনিটে লিখবা, তাহলে এই রেশিওতে গেলে সেটাতে তোমার কত পাওয়ার কথা? ধরলাম 2 বা সর্বোচ্চ 3 নম্বর পেলে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা আর শেষ প্রশ্নটা যদি যোগফল করি, তাহলে মোটের উপরে তুমি দেখা যাচ্ছে প্রথম প্রশ্নটা 35 মিনিট, লাস্টের প্রশ্নটা 4 মিনিট, মোট 39 মিনিট ধরে লিখে তুমি নাম্বার ক্যারি করছো কত? দুইটা প্রশ্নে 20-এর মধ্যে 13, 20-এর মধ্যে 13 নম্বর ক্যারি করছো। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি প্রথম প্রশ্নটাও 20 মিনিটে লেখো, শেষ প্রশ্নটাতেও 20 মিনিট সময় দাও, একদম একই গঠনে লেখো, তাহলে তুমি নিশ্চিত থাকো, তুমি যদি ক এবং খ নম্বরের উত্তর সঠিক করতে পারো, তাহলে গ এবং ঘ মোটামুটি লিখলেও কিন্তু এভারেজে একটা সৃজনশীলে তুমি 8 নম্বর ক্যারি করতে পারবে। তাহলে প্রথম প্রশ্নটা আর শেষ প্রশ্নটা যদি একই সময় ধরে লেখো, সমান ধূর্ত দিয়ে লেখো, সমান সময় ধরে লেখো, সমান আকারের উত্তর লেখো, তাহলে কি হবে? প্রথমটাতে তুমি যদি 8 পাও এবং শেষেরটাতেও যদি তুমি 8 পাও, তাহলে মোটের উপরে এই দুইটা প্রশ্নের নম্বর তোমার হলো কত? 8 8 16। যেখানে আগের যে প্যাটার্ন, প্রথম প্রশ্নে বেশি সময় দিয়ে শেষ প্রশ্নে কম সময়ে উত্তর করা, এই প্যাটার্নে গিয়ে কিন্তু তুমি পাচ্ছ 13। এখানে কিন্তু তোমার নাম্বার বেড়ে গেল 3। তো পরীক্ষায় সৃজনশীলে ফুল অ্যান্সার কমপ্লিট করা এবং নাম্বার যত বেশি সম্ভব ক্যারি করা, এর জন্য প্রথম শর্ত হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য সমান সমান সময় দেওয়া। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা অনেক সময় ইগনোর করি, এই জিনিসটা তোমাদেরকে একটু মাথায়
রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই কি করবো, প্রশ্ন তো চয়েস করবো যে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা কোন কোন প্রশ্নের উত্তর দেব। আমাদের 11টা প্রশ্নের মধ্যে 7টা প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে আমরা প্রথমে সিলেক্ট করে নেবো কোন কোন প্রশ্নের উত্তর করব। এই জায়গাটাতে প্রশ্ন সিলেক্ট করাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। মনে রাখবা যে সকল প্রশ্নের উত্তর, যে সকল প্রশ্নের ক এবং খ এর উত্তর অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তুমি একদম শতভাগ সঠিক দিতে পারবে, সেই প্রশ্নগুলোকে বাছাই করতে হবে। কারণ মনে রাখবে ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু টিচার অবশ্যই পড়ে তারপরে নাম্বার দেন। অনেক সময় অনেক বেশি খাতা দেখার চাপ থাকলে টিচার গ এবং ঘ এর উত্তরটা হয়তো এইভাবে নাও করতে পারে, কিন্তু ক এবং খ কিন্তু না পড়ে উত্তর দেওয়ার, নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ ক নম্বরে উত্তর ভুল হলে তোমাকে 0 দিতে হবে, খ নম্বরেও সঠিক উত্তর না হলে কিন্তু নাম্বার পাবে না। সো টিচার ক এবং খ পড়বেন, তাই তোমার সেই প্রশ্নগুলো সিলেক্ট করতে হবে যেগুলোর ক এবং খ সিলেক্ট উত্তর করতে পারবে। এখন ধরে নিলাম যে তুমি প্রশ্ন বাছাই করলে যে ঠিক আছে 1 নম্বরের উত্তর দেব, 3 নম্বরের উত্তর দেব, 4, 6, 7, 9, 11 আমি এই 7টা প্রশ্নের উত্তর দেব। এখন আমরা যেটা করে থাকি, যে প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো জানি সেটা সবার আগে লিখি, তারপরে যেটা একটু কম ভালো জানি তারপরে লিখি, অর্থাৎ এলোমেলো ভাবে প্রথমে 5 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 11 নম্বর, তারপরে 7 নম্বর, এভাবে এলোমেলো ভাবে অনেক সময় লিখি। কিন্তু আমাদের দায়িত্ব কি জানো, আমাদের দায়িত্ব হচ্ছে এই যে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করলাম এই প্রশ্নগুলো সব সিরিয়ালি লেখা। প্রশ্নগুলো যখন তুমি সিরিয়াল মেনটেন করে লিখবে তখন তোমার খাতা সম্পর্কে টিচারের মনের মধ্যে একটা পজিটিভ একটা ধারণা তৈরি হবে। কারণ দেখো তুমি যদি প্রথমে 5 নম্বর প্রশ্ন উত্তর লিখলে, তারপরে চলে আসলে 2 নম্বরে, তারপরে চলে গেলে 11 নম্বরে, টিচার কিন্তু নিজেও বোঝেন যে যখন একটা স্টুডেন্ট 5 নম্বর প্রশ্ন উত্তর আগে লিখেছে তার মানে 5 নম্বর প্রশ্ন উত্তর সবচেয়ে ভালো জানে। যখন সে 3 নম্বর প্রশ্ন উত্তর সবার শেষে লিখেছে তার মানে 3 নম্বর প্রশ্ন উত্তর সবচেয়ে বাজে জানে। তাহলে 5 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন যদি খুব ভালো নাম্বার দেন অটোমেটিক্যালি কিন্তু লাস্টের প্রশ্নে নাম্বার কম চলে আসবে। সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে প্রশ্নগুলো সিরিয়ালি লেখো। সিরিয়ালি প্রশ্নগুলো উত্তর করলে খাতা সম্পর্কে স্যারের একটা পজিটিভ ধারণা জন্মায়। টিচার এক্সামিনার চিন্তা করেন যে ঠিক আছে তাহলে স্টুডেন্ট সিরিয়াল মেনটেন করে লিখেছে, তার মানে সবগুলো প্রশ্নের সম্পর্কে তার কিন্তু সমানভাবে পরিষ্কার ধারণা আছে। আর যেহেতু তুমি ক এবং খ গুলো, যেগুলোর ক এবং খ নম্বরের উত্তর তুমি ভালোভাবে দিতে পারবে সেইগুলোই যেহেতু সিলেক্ট করেছো, সুতরাং অবশ্যই ক এবং খ পড়লে তো স্যার দেখতেই পারবেন যে সবগুলোর উত্তর তুমি ঠিকঠাক করতে পেরেছো। তো আমাদের দায়িত্ব হচ্ছে সিরিয়ালি প্রশ্নের উত্তর করা। এটাতে করলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তুমি দেখবা প্রশ্নের উপর আমাদের লেখা থাকে ক অংশ গদ্য, খ অংশ কবিতা, গ অংশ উপন্যাস, সহপাঠ লেখা থাকে না। এটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে খাতায় উল্লেখ করতে পারি না। তুমি যদি সিরিয়ালি প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে কিন্তু এটা উল্লেখ করতে পারবে। তুমি খাতার শুরুতে লিখলে ক অংশ গদ্য, লিখে এবার গদ্যের যে 2টা প্রশ্ন তুমি লিখবা সেই 2টা লিখে ফেললে, খ অংশ কবিতা, কবিতার যে 3টা লিখবা সেই 3টা লিখে ফেললে। এইভাবে যদি তুমি লেখো তাহলে খাতা সম্পর্কে কিন্তু স্যারের একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয় এবং নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি বেশি আসতে শুরু করে। তো সুতরাং 70 মার্ক অ্যান্সার করতে গেলে আমাদের তাহলে কি করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 20 মিনিট করে সময়, প্রথম প্রশ্ন 20 মিনিট ধরে লিখবো, শেষ প্রশ্ন 20 মিনিট ধরে লিখবো, তাতে করে যতটুকু আকার হয় হবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন বাছাই করব সেইগুলো যেগুলো ক এবং খ আমরা একদম এক্সাক্ট উত্তর করতে পারবো। তৃতীয়ত প্রশ্নগুলো আমরা লিখবো একদম সিরিয়াল মেনটেন করে, ক অংশ গদ্য, খ অংশ কবিতা, এইগুলো পূর্বক আমরা কিন্তু প্রশ্নগুলো উত্তর করব। এভাবে যদি আমরা প্রশ্নগুলো উত্তর করতে পারি, প্রত্যেকটা প্রশ্নের ক এবং খ যদি তোমার একদম কারেক্ট হয়, গ ঘ মোটামুটি মানের উত্তর হলেও তুমি এভারেজে 8 নম্বর কিন্তু অবশ্যই পাবে। ওকে, চলো আমরা পরের অংশে চলে যাই। পরের প্রশ্ন ছিল হাতের লেখা দ্রুত করব কিভাবে। হাতের লেখা দ্রুত করার বিষয়টা আসলে, হাতের লেখা কিন্তু এমন জিনিস না যে রাত্রেবেলা ঘুমালাম, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু একটা মিরাকেল ঘটে গেল আর আমরা সকালবেলা দেখলাম যে আমার হাতের লেখা স্পিড বেড়ে গেছে। এটা তো হবে না। হাতের লেখা দ্রুত করতে গেলে আমাদের প্র্যাকটিসটা করতে হবে ওইভাবে। মনে করো আমরা যখন বাসায় সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব, প্রচুর সৃজনশীল প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সৃজনশীল প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করব তখন আমাদের ঘড়ি ধরে ধরে অ্যান্সার করার অভ্যাস গড়ে তুলতে হবে। অর্থাৎ যে প্রশ্নটা আমার 20 মিনিট অ্যান্সার করা দরকার সেই প্রশ্নের জন্য তুমি টাইম সেট করো 18 মিনিট। 18 মিনিটে সেটা উত্তর করার চেষ্টা করো। হ্যাঁ, প্রথমবার হয়তো 18 মিনিটের জায়গায় 25 মিনিট লাগবে, কিন্তু দেখবা এইভাবে ঘড়ি ধরে তুমি যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখা যাবে দ্বিতীয় প্রশ্নটা লেখার সময় 24 মিনিট হবে, দশম প্রশ্নটা লেখার সময় সেটা 22 মিনিট হবে,
15তম সৃজনশীল লেখার সময় সেটা 18 মিনিটে হবে। এভাবে আস্তে আস্তে কিন্তু হাতের লেখা স্পিড বাড়বে। তো সে কারণে আমাদের এই ক্ষেত্রে একটাই করণীয়, সেটা হচ্ছে প্রতিনিয়ত সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস বাড়ানো এবং অবশ্যই টাইম ধরে ধরে সময় দেখে টাইম সেট করে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার প্র্যাকটিস করা বাসায়। তাহলে দেখবা যে আপনা আপনি তুমি যদি এভাবে 1 মাস 2 মাস একটু প্র্যাকটিস করো, তাহলে আপনা আপনি তোমার হাতের লেখা কিন্তু স্পিড বেড়ে যাবে। ওকে, আমি একটু কমেন্ট করি। আমি যেন এসএসসি পরীক্ষা ভালো রেজাল্টে উত্তীর্ণ হতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, সিফাত বলছে, সিফাতের জন্য দোয়া থাকলো। ভাইয়া আমার হাতের লেখা এত সুন্দর না, তো কিভাবে লিখলে নাম্বার ভালো পাবো? একটা জিনিস বলি যে খাতা সুন্দর হওয়াটা কিন্তু নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, কোনো সন্দেহ নেই। কোন টিচার যখন খাতা খুলে দেখেন খাতাটা খুব চমৎকার, চকচকে হাতের লেখা, স্যার কিন্তু মনে হয় যে হ্যাঁ নাম্বার বেশি দিই। তবে নাম্বার বেশি পাওয়ার জন্য হাতের লেখা সুন্দর হওয়াটা কিন্তু ম্যান্ডেটরি না। নাম্বার বেশি পাওয়ার জন্য খাতাটা পরিষ্কার হওয়াটা জরুরি। অর্থাৎ ফার্স্ট লুকেই খাতাটা দেখতে সুন্দর লাগতে হবে। তার মানে আমরা হাতের লেখা সুন্দর হওয়া ভালো, তবে হাতের লেখা সুন্দর না হলে নাম্বার কম পেয়ে যাবো ব্যাপারটা তা না। আমাদের সবসময় প্রচেষ্টা থাকতে হবে খাতাটা যেন সুন্দর হয়, খাতায় যেন কাটাকাটি কম থাকে, এবং কাটাকাটি থাকলেও সেই কাটাকাটিটা যেন আমরা একটু ভদ্রভাবে করি। মানে অনেক সময় আমাদের অভ্যাস আছে, আমরা অনেক সময় কাটাকাটি করতে গেলে দেখা যাচ্ছে কিছু একটা লিখেছি, মনে করে লিখলাম আমার, এই আমারটা আমি কাটবো, কাটতে গিয়ে কেউ সুন্দর করে নদীর ঢেউ আঁকি, হ্যাঁ, কেউ আবার বেড়ার মতো করে এরকম দিই, কেউ আবার কলঙ্ক রাখতে চায় না, একদম ঘষে মেজে বন্ধ করে দিই। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে বাজে কাজ। কারণ মনে রাখবা, টিচারদের খাতা দেখতে দেখতে এমন একটা অবস্থা হয়, যেই জায়গাটায় খাতায় কোনো সমস্যা থাকে ওই জায়গাটাতেই কিন্তু চোখ যায়। একটা পেজ ওপেন করার পরে যেই জায়গায় সমস্যা সেই জায়গাতেই চোখ যায়। আমাদের কাটাকাটিটা এমন ভাবে করতে হবে, যদি কাটাকাটি করাও লাগে এমন ভাবে কাটাকাটিটা করতে হবে, এত হালকা করে কেটে দেবো যে স্যার যদি শুধু চোখ বুলিয়ে যান, তাহলে যেন স্যারের চোখে কাটাকাটিটা চোখে না ধরে। কেবল স্যার যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে একটা কাটা আছে। সুতরাং খাতাটা পরিষ্কার রাখাটা জরুরি। হাতের লেখা সুন্দর হওয়াটা অতটা জরুরি না, যতটা জরুরি খাতাটা পরিষ্কার হওয়া। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন তোমাদের ছিল টাইম ম্যানেজমেন্ট কিভাবে করলে ভালো করতে পারবো। ইতোমধ্যেই আমি সে বিষয়ে একটু আইডিয়া দিয়েছি যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে। আমরা একটা জিনিস দেখো, আমাদের সৃজনশীল প্রশ্নে সব মিলে আমাদের যে সময় থাকে তাতে করে আমাদের কিন্তু 20 মিনিট করে সময় যদি নিয়ে আমরা এক একটা প্রশ্নে, তাহলে আমরা শেষে 10 মিনিট হাতে পাবো। ওই 10 মিনিটটা আমরা হচ্ছে কিছু জন্য রাখবো, আমরা রাখবো রিভিশনের জন্য। তো শেষে 10 মিনিট আমরা রিভিশন করব, আবার আমাদের খাতা স্টেপল করাটা নানান ব্যাপারে আমাদের সময় ব্যয় হয়। সেই কারণে আমি শুরুতে ইতিমধ্যেই বলে দিয়েছি এই প্রশ্নের উত্তর, যে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা 20 মিনিট করে সময় রাখবো, যেটা একদম প্রথম প্রশ্ন থেকে আমরা মেনটেন করবো। ওকে, আসলে এভাবে কখনো ভেবে দেখিনি, টুসি বলছে। ওকে, ঠিক আছে ভাই, আমার পড়ার মধ্যে মন বসে না, কি করব বলেন? আচ্ছা, পড়ার মধ্যে মন না বসলে কি করতে হবে এই ব্যাপারে তোমাদের ফারহান ভাই খুব চমৎকার চমৎকার উত্তর জানে, সেই উত্তরগুলো ফারহান ভাই তোমাদেরকে দেবেন। আমরা টপিকের আলোচনা একটু ফিরি। আচ্ছা ভাইয়া, 2.0 কোর্সের মেয়াদ মেয়াদ কতদিন? আমি কোর্স সম্পর্কিত ব্যাপারগুলো একটু ফারহান ভাইকে রিকোয়েস্ট করে ফারহান ভাই তোমাদেরকে জানিয়ে দেবেন। ফারহান ভাই একটু আসুক, তোমাদেরকে কোর্স সম্পর্কিত ব্যাপারগুলো আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটা একদম এখন থেকে 8 মাসের মধ্যে আমরা কোর্সটা শেষ করব। আর এই কোর্সটার মেয়াদ, অর্থাৎ ক্লাসের যে এক্সেস গুলা, এগুলা একদম তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। অর্থাৎ এখন যে ভর্তি হবা, এইচএসসি পরীক্ষা পর্যন্ত নিশ্চিন্ত ভাবে এই ক্লাসগুলো করতে পারবা, কোনো টেনশনের কিছু নাই। ওকে, ধন্যবাদ ফারহান ভাই। আচ্ছা, প্রশ্ন করেছে ভাইয়া, আমি লিখতে গেলে শব্দগুলো সাজিয়ে লিখতে পারি না, এই জন্য কিছু বলেন। আচ্ছা, এখন দেখো, পরীক্ষার হলে সরাসরি গিয়ে কিন্তু এই জিনিসটা হবে না। তুমি যদি কোনো নাটক মঞ্চস্থ করতে চাও, তার আগে তোমাকে অনেকবার স্টেজে উঠে সেটা প্র্যাকটিস করতে হয়। তুমি মাঠে যদি ভালো খেলা খেলতে চাও, তার আগে অনেকবার কিন্তু নেট প্র্যাকটিস করতে হয়। তো ভালোভাবে একটা প্রশ্ন উত্তর দেওয়ার সময় শব্দ একের পর আসতে থাকবে কখন জানো? যখন তুমি অনেক বেশি পড়বে। তুমি যখন গদ্যগুলো বারবার বারবার পড়বে, প্রশ্নের উত্তরগুলো বারবার পড়বে, যত বেশি পড়বে তত বেশি তোমার শব্দ ভান্ডার মস্তিষ্কে সেট হবে। আর শব্দ ভান্ডার যত স্ট্রং হবে, লেখার সময় তত দ্রুত দ্রুত শব্দগুলোর আগমন করতে থাকবে। তো এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। আমরা প্রশ্নগুলোতে যাই। আমাদের
বাংলা প্রথম পত্রের পদ্যের মধ্যে সুখ কবিতাটা কি সিলেবাসে আছে? আচ্ছা, এই প্রশ্ন করার একটা বিশেষ কারণ তোমাদের আছে আমি জানি, কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের তোমরা অনেকে হয়তো জানো যে আমাদের সুখ কবিতাটা আমাদের এর আগের কোর্সটাতে আমরা পড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করেছে যে এই কবিতাটা তো আমাদের সিলেবাসে নেই। তো সুখ এবং ছবি এই দুইটি কবিতার একটাও তোমাদের সিলেবাসে এই মুহূর্তে নেই। তবে আমরা তোমাদের ফুল সিলেবাসটাই কমপ্লিট করে থাকি, যাতে তোমাদের কোনো রিস্ক না থাকে যদি কখনো সিলেবাস হুট করে চেঞ্জ হয়। যেমন গত বছর কিন্তু আমাদের এই অভিজ্ঞতা আছে, সিলেবাস হুট করে চেঞ্জ হয়ে যাওয়া। এখনকার এই মুহূর্তের কথা যদি বলি, তোমার এই প্রশ্নের উত্তর হবে সুখ কবিতাটা আমাদের এই মুহূর্তে যে সিলেবাস আছে সেই সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে একটা সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে লিখলে 20 মিনিটে কমপ্লিট করতে পারবো, কিভাবে লিখলে একদম 10-এ 10 পেতে পারবো। একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে যে একটা সৃজনশীল প্রশ্ন আমরা কতটুকু সাইজে লিখবো, এটার ব্যাপারে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে। তুমি চাইলেই 20 পৃষ্ঠা একটা 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা সৃজনশীল প্রশ্ন লিখতে পারো না। লিখলেই যে বেশি লিখলে বেশি নাম্বার পাবা, ব্যাপারটা কিন্তু তা নয়। দেখো, একটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে আদর্শ বাংলা বিষয়ের সবচেয়ে আদর্শ একটা সৃজনশীল প্রশ্নে সর্বোচ্চ 35টা বাক্য থাকবে। আবার বলছি, একটা আদর্শ সৃজনশীল প্রশ্নে 10 মার্কের একটা সৃজনশীল প্রশ্নে সর্বোচ্চ 35টি বাক্য থাকবে, তার কম থাকতে পারে, বেশি থাকতে পারবে না। এই বাক্যগুলো কিভাবে বিভাজিত হবে দেখো, আমাদের ক নম্বর যে প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্ন, এই প্রশ্নটা আমরা সবসময় জানি আমাদের এক কথায় এই প্রশ্নগুলো উত্তর দিতে হয়। এই প্রশ্নগুলোতে আমাদের একটি বাক্য লেখা লাগে। এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো 2 মার্কের প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে কিন্তু আমাদের সর্বোচ্চ 5টি বাক্যে এই প্রশ্নটা আমাদের উত্তর করা উচিত। সর্বোচ্চ 5টি বাক্য, তাহলে 5 আর 1-এ 6টি বাক্য গেল। প্রয়োগমূলক প্রশ্নে আমাদের যেটা 3 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নে কিন্তু আমাদের সর্বোচ্চ 12টি বাক্যে, 12টি লাইন না কিন্তু 12টি বাক্য, 12টা বাক্য কিন্তু অনেক সময় 15টা 16টা লাইনও হতে পারে। তো সর্বোচ্চ 12টি বাক্যে আমাদের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে এইদিকে 12 আর ওইদিকে ছিল 6, মোট কত 18। আর আমাদের সবশেষ যেটা 4 নম্বরের প্রশ্ন, যেটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এটা লিখতে হবে সর্বোচ্চ 15টি বাক্যে। তাহলে 18 আর 15 কথা হলো 33। এই সর্বোচ্চ 33টি বাক্যে আমাদের সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করতে হবে। তুমি যদি এই 33টি বাক্যে সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করো, 33টা বাক্য তুমি, আমি গ্যারান্টি দিচ্ছি 33টা বাক্য তুমি অবশ্যই 20 মিনিটে কমপ্লিট করতে পারবা। কিন্তু তুমি যদি ভাইয়া 40 বা 45টা বাক্য লেখো একটা সৃজনশীল প্রশ্নে, তাহলে কিন্তু 20 মিনিটে কমপ্লিট হবে না। কারণ 1 মিনিটে 2টা বাক্য লেখা খুব কঠিন পরীক্ষার হলে, ভেবে ভেবে উত্তর লেখার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে এটা প্রথমেই মাথায় নেবে যে আমাদের প্র্যাকটিসটা যখন আমরা বাসায় করব, তখন অবশ্যই এইভাবে প্র্যাকটিস করব। জ্ঞানমূলক প্রশ্নটা 1টি বাক্যে, অনুধাবনমূলক প্রশ্নটা সর্বোচ্চ 5টি বাক্যে, প্রয়োগমূলক প্রশ্নটা সর্বোচ্চ 12টি বাক্যে, এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা সর্বোচ্চ 15টি বাক্যে লিখব। এবং একটা জিনিস দেখো, এই তুমি কোন অংশে কতটি বাক্য লিখবে এটাও কিন্তু নির্দিষ্ট করে ফেলতে পারো। আমরা জানি যে আমাদের জ্ঞানমূলক প্রশ্নে কোনো অংশ থাকে না, একটাই বাক্যে উত্তর করতে হয়। কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন যেটা, অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আমাদের 2 নম্বর থাকে। সেই কারণে ওই প্রশ্নে কিন্তু আমাদের 2টা অংশ থাকতে হয়, একটা থাকতে হয় জ্ঞান অংশ, একটা থাকতে হয় অনুধাবন অংশ। এই 2টা অংশের জন্য আমাদের 2 মার্ক থাকে। তাহলে তুমি এভাবে সিলেক্ট করে নিতে পারো যে ঠিক আছে, আমি তাহলে অনুধাবন অংশটা লিখবো 4 বাক্যে, জ্ঞান অংশটা লিখবো 1 বাক্যে। ঠিক একইভাবে প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে সর্বমোট 12টি বাক্যে আমরা উত্তর করব। তো ঠিক আছে, আমরা এখানে প্রয়োগমূলক প্রশ্নের 3টা অংশ লিখতে হয়, একটা প্রয়োগ অংশ, একটা অনুধাবন অংশ, একটা জ্ঞান অংশ। তো আমরা প্রয়োগ অংশটা লিখবো 7টি বাক্যে, অনুধাবনটা লিখবো 4টি বাক্যে, জ্ঞান অংশটা লিখবো 1টি বাক্যে। তুমি আবার নির্ধারণ করে নিতে পারো উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও, ওখানে আমাদের 4টি অংশ লিখতে হয়, জ্ঞান অংশ, অনুধাবন অংশ, প্রয়োগ অংশ, উচ্চতর দক্ষতা অংশ। তুমি এইভাবে ঠিক করে নিতে পারো যে ঠিক আছে, আমরা তাহলে আমাদের উচ্চতর দক্ষতা অংশ লিখবো 5 বাক্যে, প্রয়োগ অংশ লিখবো 6 বাক্যে, অনুধাবন লিখবো 3 বাক্যে, জ্ঞান লিখবো 1 বাক্যে। এইভাবে তুমি নির্ধারণ করে নিতে পারো এবং ঠিক সেই প্রসেসে তুমি সৃজনশীল গুলো প্র্যাকটিস করতে পারো। যদি এইভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার সময় যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে তোমার আর ওই ভেবে ভেবে উত্তর করা লাগবে না,
তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার উত্তর করার সময় তোমার মাথায় চলে আসবে যে কোনটাতে কতটুকু লিখতে হবে। ঠিক আছে, এইভাবে যদি তুমি একটু বাক্যগুলো গুনে গুনে প্র্যাকটিসটা করতে পারো, তাহলে দেখবা পরীক্ষার হলে গিয়ে তোমার কিন্তু আর চিন্তা করতে হবে না, টাইম নিয়েও চিন্তা করতে হবে না, উত্তর কতটা করলে কত নম্বর পাবো সেটা নিয়েও চিন্তা করতে হবে না। ওকে, এখন প্রশ্ন ছিল সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। তো এই যে প্রথমেই বলেছি ক এবং খ এই দুইটাতে অবশ্যই এক্সাক্ট উত্তর করতে হবে। কোন স্টুডেন্টের ক এবং খ যদি সঠিক হয় অটোমেটিক্যালি গ এবং ঘতে নাম্বার বেশি আসে, কারণ টিচার তো ক এবং খটাই পড়েন, গ এবং ঘ কিন্তু অতটা পড়ার সুযোগ হয় না, এক দুটা লাইন হতে চলবে না। এখন সৃজনশীল প্রশ্নে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের যে অংশগুলো, যেমন আমরা বললাম প্রয়োগমূলক প্রশ্নে আমাদের 3টা অংশ লিখতে হয়, বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে 3টা অংশ 4টা অংশ থাকতে হয়। এই যে জ্ঞান অংশ, অনুধাবন অংশ, প্রয়োগ অংশ, উচ্চতর দক্ষতা অংশ, একটা প্রশ্নের মধ্যে যে 4টা অংশ, এই প্রত্যেকটা অংশের জন্য কিন্তু আলাদা আলাদা করে একটা করে নাম্বার থাকে, আলাদা আলাদা করে 4 নম্বর পেতে হয়, 1 নম্বর করে। তো যার ফলে ভালো নাম্বার পেতে গেলে আমাদের এই প্রক্রিয়াটা মেনটেন করে লেখা উচিত। অর্থাৎ প্রয়োগ অংশে আমাদের 3টা অংশ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে 4টা অংশ, এই অংশগুলো ভেঙে ভেঙে লেখা উচিত, প্যারা করে করে লেখা উচিত। এবং অনেক সময় এমন হয় যে তুমি হয়তো পরীক্ষা হলে এই যে ভেবে ভেবে লিখবা যে প্রয়োগ অংশে কি লিখবো জানো, উচ্চতর দক্ষতায় কি লিখবো জানো, পরীক্ষা হলে অনেক সময় ভাবার সময় নাও পেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যদি ভাবার সময় না পাও, তুমি জাস্ট 4টা প্যারা করে দিলে, টিচার বুঝলো যে হ্যাঁ 4টা প্যারা করেছে, তার মানে জানে যে 4টা অংশ লিখতে হবে। বা তুমি প্রয়োগ অংশে বেশি সময় নাই, ঠিক আছে, তুমি যে উত্তরটা লিখতে গতানুগতিক ভাবে সেই উত্তরটা জাস্ট 3টা প্যারা করে লেখো, টিচার বুঝলো যে হ্যাঁ জানে যে এই প্রশ্নে 3টা অংশ আছে। এভাবে টিচারকে এই কনফিডেন্স দিতে হবে, এক্সামিনারকে এই কনফিডেন্স দিতে হবে যে হ্যাঁ আমি জানি যে এই সৃজনশীল প্রশ্নটাতে কয়টা অংশ থাকে, আমি ঠিক নিয়মটা মেনেই লিখেছি। এই কনফিডেন্সটা টিচারকে দিতে পারলে সেখানে কিন্তু নাম্বার বেশি পাওয়ার সুযোগ তৈরি হয়। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নাম্বার ভালো পেতে হলে অবশ্যই তার যে নিয়মটা, কৌশলটা, সেটা মেনটেন করে লিখলে নাম্বার ভালো পাবে। ওকে, ঠিক আছে। ওকে, আসো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমি একটু অনেক কথা বলে ফেলেছি, আমি একটু ফারহান ভাইকে একটু স্পেস দিব, পরের প্রশ্নগুলো একটু ফারহান ভাই উত্তর দিক, আমি একটু ততক্ষণ তোমাদের ফারহান ভাইকে সময় দিই। ওকে, সো ভাইয়াও কিন্তু আছেন তোমাদের সাথে, তোমাদের যে কমেন্টে যে উত্তরগুলো সেগুলো দেখছেন ভাইয়া। আরেকটা কথা একটু তোমাদেরকে বলে নেই, আজকে রাত 11টায় আমরা এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10MS এই যে তোমাদের গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাতে আমরা আরেকটা জুম লাইভ নিয়ে আসবো। এই লাইভটাতে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব, যে প্রশ্নগুলোর উত্তর হয়তো বা আজকে এই লাইভটাতে আমরা সময় স্বল্পতার জন্য দিতে পারছি না। সময় স্বল্পতা আছে অবশ্যই, কারণ এখান থেকে লাইভটা শেষ করে দৌড় দিয়ে বাসায় যেতে হবে, বাসায় গিয়ে আমরা জুম থেকে আবার লাইভটা নেওয়া শুরু করবো। সো এখন তোমাদের যে কাজটা করতে হবে, এই যে চলমান লাইভটা আছে এই লাইভটা একটু শেয়ার দিয়ে ক্যাপশনে তোমার প্রশ্নটা লিখো। ক্যাপশনে তোমার প্রশ্নটা লিখলে, বুঝতে পেরেছো, তাহলে আমরা বাসায় গিয়ে দেখবো যে কারা কারা শেয়ার দিয়েছে, তাদের শেয়ার্ড ক্যাপশনের যেই প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা জুমে অবশ্যই উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ। ওকে, সো আমাদের প্রশ্ন ছিল, সবুজ ভাই কোন পর্যন্ত বলেছেন? এই পর্যন্ত, ওটার উপর এই পর্যন্ত। ওকে, তো এরপরে প্রশ্ন হচ্ছে যে কবিতা সৃজনশীল গুলো কিভাবে লিখলে ভালো করতে পারবো। আমি একটা তোমাদেরকে সহজ নিনজা টেকনিক বলি, সেটা হচ্ছে আমরা অনেকেই মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও বাংলার আসলে কবিতাগুলো ভালো মতো বুঝি না। তো এটার জন্য তোমাদেরকে আমি পড়াবো, চেষ্টা করব, সবই করব, কিন্তু তারপরেও দেখবা যে আসলে সবার তো ক্যাপাসিটি একরকম হয় না। তো সবাই যে আমি যেভাবে পড়াবো, আমি যেভাবে বুঝাবো, বলবো সেটা যে সবাই বুঝবে, ব্যাপারটা আসলে এরকম না, এবং এটা আসলে দাবি করাটাও খুব অমূলক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য তোমাদের জন্য একটা সাজেশন হচ্ছে যে পাঠ পরিচিতিটা আছে না কবিতার, এই পাঠ পরিচিতিটা তুমি ভালো মতো পড়ে ফেলো, এবং পাঠ পরিচিতিতে দেখবা যেই অংশটা, পাঠ পরিচিতির যেই অংশটা সৃজনশীল প্রশ্নের জন্য রিলেভেন্ট, সেই রিলেভেন্স ওয়াইজ তুমি হচ্ছে পাঠ পরিচিতি থেকে লিখো, তাহলেই হবে। অর্থাৎ তোমাকে কিন্তু তখন তোমার পাঠ পরিচিতিটাকে তুমি একটা ছোট গল্প হিসেবে কনসিডার করবা। বুঝতে পেরেছো? মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে যখন একটা গল্প থেকে সৃজনশীল প্রশ্ন আসে তখন তুমি ঠিক মতো লিখতে পারো, কিন্তু একটা কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তুমি ঠিক মতো লিখতে পারো না। এইটা সলভ কিভাবে করবা? কবিতার প্রশ্ন হিসেবে ওই সৃজনশীল প্রশ্নটাকে তুমি অ্যাপ্রোচ করবা না, ওই কবিতাটার পাঠ পরিচিতি যেটা, ওই পাঠ পরিচিতি থেকে একটা গল্পের মতো তুমি আইডিয়া করবা, এবং তোমাদের সৃজনশীল প্রশ্নটা, ওই সৃজনশীল প্রশ্নটা ওই পাঠ পরিচিতি থেকে
রেফার করে লিখবা, তাহলে তোমার কাছে আর কঠিন মনে হবে না যে ওরে বাবা কবিতার প্রশ্ন কত কঠিন, আমি বোধহয় নাম্বার কম পাবো, এমনটা তোমার মনে হবে না। তোমার মনে হবে আর এটা তো আরো সহজ, এটা একটা ছোট গল্পের রেফারেন্স থেকে এই প্রশ্নটার উত্তর আমি করছি। এই নিনজা টেকনিকটা যারা যারা বুঝেছো তারা একটু কমেন্টে ক্লিয়ার লিখো, যারা যারা এখনো প্রশ্ন করছো উত্তর পাও নাই, উত্তর না পাওয়ার একটা সম্ভাবনা বা উদ্বেগ তৈরি হয়েছে, তারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার দাও, শেয়ার দিয়ে ক্যাপশনে লিখো তোমার প্রশ্ন, ইনশাআল্লাহ তোমার প্রশ্নের উত্তর তোমাকে আমরা দিয়েই ছাড়বো। এরপরে কবিতার চরণ থেকে বা লাইন থেকে আসে এমসিকিউ গুলোর অপশন অনেক সময় কনফিউজিং হয়, এগুলো থেকে কিভাবে উত্তর করব। দেখো আবারও বলছি, পাঠ পরিচিতি সম্পর্কে তোমার যদি একটা ভালো আইডিয়া হয়, তাহলে যেটা হবে যে তোমার পাঠ পরিচিতি সম্পর্কে তোমার যদি একটা ভালো আইডিয়া হয়, তাহলে তুমি কি করতে পারবা, একটা প্রশ্ন দেখেই বুঝতে পারবা যে দেখো এইখানে যে শব্দটা দেওয়া হয়েছে এই শব্দটা সিনোনিম বা প্রতিশব্দ কোনটা। পাঠ পরিচিতিতে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর কোন একটা প্রতিশব্দ বা সিনোনিম থেকে কিন্তু তোমার এই এমসিকিউ গুলো আসে, যেগুলো অনেক সময় আমাদের কাছে কনফিউজিং মনে হয়। এই যে প্রতিশব্দগুলো, এই যে সমার্থক শব্দগুলো, এগুলো সম্পর্কে যদি আমাদের প্রপারলি আইডিয়া থাকে, তাহলে কিন্তু এখানে আর আমাদের কোনো সমস্যাই হবে না। সো লাস্টলি, যে পদ্যাংশের সৃজনশীল প্রশ্ন আসলে কিভাবে লেখা উচিত, আবারও বলছি, পাঠ পরিচিতিটা পড়ো। পাঠ পরিচিতিটা যদি এমন হয় যে আচ্ছা মনে করো আমাদের গ আর ঘ নাম্বারের যে দ্বিতীয় প্যারা, সেখানে আমাদের সরাসরি বই থেকে উত্তর লিখতে হয়, সেখানে আসলে উদ্দীপক মেলানোর বা উদ্দীপক থেকে কিছু লেখার সুযোগ থাকে না। তোমার অবস্থা যদি এতই খারাপ হয় যে তুমি পদ্যাংশ পদ্য থেকে আসা সৃজনশীল তুমি উত্তরই করতে পারো না, তাহলে ওই যে তোমার অনুধাবন, ওই যে তোমার সেকেন্ড যে প্যারাটা রয়েছে, দ্বিতীয় প্যারা যেখানে বই থেকে লেখার কথা, সেই জায়গাটা তুমি পাঠ পরিচিতি থেকে লিখো, তাহলেই হবে। এখন তোমাকে হয়তো বা এইভাবে লিখলে 10-এ 10 দিবে না, কিন্তু অন এভারেজ তুমি 8 পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একদম গরিবের শেষ ভরসা, অন্তের যষ্টি যেটাকে বলে, যে আচ্ছা আমাকে দিয়ে কিছুতেই হচ্ছে না বাংলা কবিতা সৃজনশীল প্রশ্নের উত্তর করা, তোমার জন্য এই টেকনিকটা বললাম। যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই টেকনিকটা না, তাদের লেখার মান কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটা আমরা শেখাবো আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা 2.0 এই কোর্সটাতে। ওকে, তারপর যদি আমি একটু আবার বাংলা 2.0 কোর্সটার কথা বলি, সো আমরা ওভারঅল আজকে যেটা দেখলাম, ওভারঅল যে কোর্সটাতে কিভাবে ভর্তি হতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, অ্যাডমিশন টেস্টে কিভাবে বাংলা ভূমিকা রাখে সেটা নিয়ে আলোচনা করলাম। সো ওভারঅল আমাদের আলোচনাগুলোকে যদি আমি সামারাইজ করি, আচ্ছা মাহবুবুর রহমান বলছে ভাই এটা আরেকবার বুঝান, কোনটা একটু বলবা? আমাদের লাইভ একদম শেষ পর্যায়ে, মানে আমাদের আজকে লাইভে যা যা দেখানোর কথা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি বলে শেষ করে ফেলেছি। তোমরা একবার যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা আমাকে করো, আর আমি তোমাদেরকে দেখাই যে কোর্সটাতে ভর্তি হওয়ার উপায়টা আসলে কি। সো যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা করো। ক্লিয়ার হলে বলো ভাইয়া ক্লিয়ার। আজকের ক্লাসের স্লাইডটা কিভাবে পাবো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আজকের ক্লাসের স্লাইড পাওয়ার জন্য এইচএসসি 26 স্টার স্টুডেন্টস, আমি একটু তোমাদেরকে লিখে দেই। এইচএসসি আমাদের একটা গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি 26 স্টার। ঠিক আছে, আমার ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে হাতের লেখাও শেখাবো। যারা যারা বলেছে ভাই আমার হাতের লেখা ভালো না, এই মুহূর্তে কি করব, এই মুহূর্তে কোর্সে ভর্তি না হলে আফসোস ছাড়া তেমন বেশি কিছু করার নাই, কিন্তু কোর্সে ভর্তি হলে তোমাদেরকে আমি হাতের লেখা দ্রুত করা, হাতের লেখা সুন্দর করা, এগুলো শেখানোর চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তো এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতে তোমরা যারা জয়েন করো তারা জয়েন করে ফেলো, এবং আজকে যে ক্লাসটা নিলাম, ওরিয়েন্টেশন লাইভটা নিলাম, এই ওরিয়েন্টেশন লাইভে তোমরা কি করবা, একটা ক্লাস রিভিউ দিবা, যে আজকের ক্লাসটা করে আমরা আসলে কি কি শিখতে পারলাম, আমাদের কি লাভ হলো নাকি লস হলো, বন্ধুদের কাছ থেকে কি উৎসাহ পরামর্শ পেলাম নাকি পেলাম না, সেটা নিয়ে তোমরা পোস্ট করো এই গ্রুপটাতে। তাহলে আমি তোমাদেরকে ইনবক্সে আজকের ক্লাসের যে স্লাইড আছে সেই স্লাইডটা পিডিএফ হিসেবে পাঠিয়ে দেবো। অলরাইট, আর যারা যারা প্রশ্নের উত্তর পাও নাই তাদের জন্য কিন্তু আজকে রাত 11টায় একটা সেশন আছে, রাত 11টায়, আজকে রাত 11টায়, মানে এইখানে জাস্ট লাইভটা শেষ করে আমি আর সবুজ ভাইয়া দৌড় দেবো বাসায়, দৌড় দিয়ে আবার জুম থেকে তোমাদের সাথে লাইভে জয়েন করবো। এটা কিন্তু is a replication of our regular day dedication, আমরা প্রতিদিন এমন করি, অর্থাৎ আমাদের আজকে কি আজকে তো ফ্রি ক্লাস আমরা তাই না, কিন্তু আমরা পেইড কোর্সের স্টুডেন্টদের জন্য যতটুকু ডেডিকেটেড, আমাদের যারা ফ্রি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আমরা ততটুকুই ডেডিকেটেড। সো এই জিনিসটা আমরা থ্রু আউট দ্য ইয়ার এনশিওর করবো, এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নাই, ইনশাআল্লাহ আমরা সবসময় তোমাদের সাথে আছি। আচ্ছা ভাইয়া, 3টা সাবজেক্ট নিয়ে যে কোর্সটা আছে সেই বিষয় কিছু একই রকম, সেটা হচ্ছে একটা বান্ডেল। এখানে যেরকম বাংলা আলাদা, ইংলিশ আলাদা, আইসিটি আলাদা, বাংলা ইংলিশ আইসিটি একই বান্ডেল একই ক্লাস হবে। তার মানে আমরা যারা বান্ডেলে ভর্তি হবে তারা বাংলা ক্লাস, ইংলিশ ক্লাস, আইসিটি ক্লাস তিনটেই পাবে, আর যারা শুধু বাংলায় ভর্তি হবে তারা শুধু বাংলা ক্লাস পাবে, এইটাই আর কি। ওকে, তারপর দেখি আপনার বাসায় বই দিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বই ডেলিভারি করা হবে, হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি করা হবে। বিএসপি বলছে ওকে ভাইয়া অনেক ভালো বুঝেছেন, ইমরান বলছে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তারপরে দেখি ওকে, আলহামদুলিল্লাহ অনেক হেল্প হলো ভাইয়া,
অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। তারপর আমি একটু সোহেল থেকে ডেকে নিই, আমরা একদম ক্লাসের শেষ দিকে চলে এসেছি, দ্রুত বাসায় যেতে হবে ভাই, কারণ হচ্ছে 11টায় কিন্তু একদম। আরেকটা লাইভ আছে। ওকে, সো আমাদের যে ছোট্ট বন্ধুরা তাদেরকে তাদের যে টাস্ক গুলো এগুলো আমরা বুঝিয়ে দিয়েছি অলরেডি, ইনশাল্লাহ তারা তাদের কাজগুলো করে ফেলবে। এই লাইভটা শেয়ার দিয়ে ক্যাপশনে তোমার প্রশ্নটা লিখো, যে প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার এইচএসসি 26 টাস্ক ফোর্স এই গ্রুপটাতে আসছি, জুম থেকে লাইভ করব, বাসা থেকে লাইভ করব, তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা এই লাইভটাতে দিয়ে দেবো। সো সোহেল ভাই যদি লাস্টে কিছু বলেন। সামনের সময়গুলোতে তোমাদের সাথে দেখা হবে এবং অবশ্যই তোমাদের যত ধরনের সমস্যা আছে বাংলা বিষয় নিয়ে সকল সমস্যার সমাধানে আমাদের সর্বোচ্চ চেষ্টাটা থাকবে, যেরকম সবসময় থেকে থাকে। তো ইনশাল্লাহ সামনে দেখা হবে। আর যেহেতু খুব কাছাকাছি সময় 11টার সময় আমাদের পরবর্তী ক্লাস আছে, আপাতত এই জায়গাটাতে আমরা শেষ করছি। দেখা হবে ঠিক 11টার সময় জুমে। এবং অবশ্যই আগামীকাল কিন্তু ঠিক 8:30টায় বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমরা এইভাবেই আলোচনা করব। সুতরাং তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যেখানে যা সমস্যা আছে সেই সমস্যাগুলো নোট ডাউন করো এবং কালকে সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার জন্য রেডি থাকো। দেখা হচ্ছে আজকে রাত 11টায়, কালকে রাত 8:30টায় এবং রাত 11টায়। See you today, tonight and tomorrow.